ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্লেটো বলেছিলেন সংখ্যারাই হলো সর্বোৎকৃষ্ট জ্ঞান, কিন্তু যুগে যুগে এই সংখ্যা নিয়েই নানা কাণ্ড, নানা বিভ্রান্তি। সংখ্যা তত্ত্ব এতটাই মারাত্মক যে রাজ্যে মৃতের সংখ্যা কত সেটা বুঝতে গিয়ে গত 2 সপ্তাহে 3টে অনুষ্ঠান করতে হলো। এতদিন আমরা কি দেখছিলাম যে রাজ্যের দেয়া সংখ্যা আর কেন্দ্রের দেয়া সংখ্যা কিছুতেই মিলছে না। গতকাল দেখলাম রাজ্যে মৃতের সংখ্যা রাজ্য যা দিচ্ছে এবং কেন্দ্র যা দিচ্ছে তার মধ্যে মিল তো নেই, রাজ্যের সংখ্যা দ্বিগুণ হচ্ছে কেন্দ্রের সংখ্যা। কোমরবিডিটির তত্ত্ব রাজ্য সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে। এই রাজ্যের যারা বিরোধী অর্থাৎ যারা কেন্দ্রের শাসক তারা বলছিলেন যে কোমরবিডিটির তত্ত্ব আসলে তথ্য গোপন করার চেষ্টা। আর আজকে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তারা যে নিয়মিত কোভিড নিয়ে বুলেটিন প্রকাশ করে তাতে রাতারাতি ওই কোমরবিডিটির তত্ত্ব উড়ে এসে জুড়ে বসেছে। এই যে ডেথের যে কলামটা দেখছেন তাতে যোগ করা হয়েছে ব্র্যাকেটে মোর দ্যান 70% কেসেস ডিউ টু কোমরবিডিটিস। কি বিস্ময়কর! 70% অর্থাৎ এদেশে মৃতের সংখ্যা যখন 1,500 ছাড়িয়ে গেছে তখন 70% বাদ দিলে সংখ্যাটা ওই 450 আশেপাশে চলে আসে। কোমরবিডিটির তত্ত্ব হঠাৎ এই 5ই মে কোথা থেকে উদয় হলো এ প্রশ্ন আমাদের থাকবে। কিন্তু এর পাশাপাশি আপনাদের দেখাবো যে এই কলকাতা শহরে নতুন কন্টেইনমেন্ট জোন তার সংখ্যা 85 কোথায় কোথায়। এই খবরগুলো একদিকে যেরকম আপনাদের উদ্বেগ এবং টেনশন বাড়িয়ে দেবে, স্বস্তির একটা খবরও দেখাবো যে কলকাতা শহরের 141টা ওয়ার্ডের মধ্যে 32টা ওয়ার্ডে কোনো কন্টেইনমেন্ট জোন নেই। কোন কোন ওয়ার্ড এই অনুষ্ঠানেই সেই তালিকা রাখবো আপনাদের কাছে। কিন্তু সবার আগে সংখ্যাতত্ত্ব। বিদ্যাসাগর মশাই লিখেছিলেন স্নেহ অতি বিষম বস্তু। আজকে বেঁচে থাকলে নিশ্চয়ই লিখতেন সংখ্যাতত্ত্ব অতি বিষম বস্তু। কেন দেখুন। পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা কত? কেন্দ্র এবং রাজ্যের পরিসংখ্যানে বিস্তর ফারাক ঘিরে তৈরি হয়েছে দ্বন্দ্ব। সেই সঙ্গে রাজ্যের কোমরবিডিটি তত্ত্বে এবার কেন্দ্রের সায় ঘিরেও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর বিতর্ক। সোমবার এবং মঙ্গলবার পরপর দুদিনই রাজ্য এবং কেন্দ্র যে পরিসংখ্যান পেশ করেছে তাতে করোনায় মৃতের সংখ্যার ক্ষেত্রে দেখা গিয়েছে প্রায় আকাশ পাতাল ফারাক। সোমবার বিকেলে মুখ্য সচিব জানান রাজ্যে মৃতের সংখ্যা 61, অথচ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা 133, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। আবার বিকেলে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 68, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের পরিসংখ্যানের ফারাক এখনও বিস্তর। কেন্দ্র ও রাজ্যের পরিসংখ্যানে মৃতের সংখ্যার ফারাক ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুকুর চুরির মতো মিথ্যা কথা যেটা মমতা ব্যানার্জি গভর্নমেন্ট বলছেন সেটা মানুষের চোখের সামনে চলে এসছে। তো রাজীববাবু এতদিন ধরে তৃণমূলের মুখপাত্র হয়ে কথা বলছিলেন, কালকে উনি প্রথম একজন ব্যুরোক্র্যাট হিসেবে এসে সত্যি কথাটা মানুষের সামনে এনেছেন। আর কি বলবো, যেটা আশার আলো যে কালকে সত্যি কথাটা বলার ফলে মানুষ অ্যাটলিস্ট বুঝতে পারবেন। ঠিক আছে, আশা করবো এই বর্ধিত সংখ্যাটা দেখে মানুষ আরেকটু বেশি কেয়ারফুল হবে। আমাদের রাজ্য সরকার কিন্তু প্রথম থেকে মানুষ মারা গেছে তাদের একটা একাডেমিক স্টাডি করে ডাইরেক্ট করোনায় কতজন মারা গেছে এবং কোমরবিডিটির জন্য কতজন মারা গেছে সেটা কিন্তু যোগ করে কেন্দ্রীয় সরকার দেখিয়েছে। কিন্তু আমাদের রাজ্য কিন্তু বরাবরই একাডেমিক পারপাসে এই দুটোকে আলাদা করে দেখিয়েছে। এই স্টাডি করার জন্যই কিন্তু তারা এটা করেছিল পশ্চিমবাংলায়। এটা নিয়ে গেল রব করে সবাই নিন্দু করে বলল তথ্য চাপছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল আরও জানিয়েছেন গত 24 ঘন্টায় দেশে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। এর কারণ হিসেবেও বাংলার দেওয়া পরিসংখ্যানকেই দায়ী করেছেন তিনি। कुछ स्टेट से जब हमारे को केसेस टाइम पर रिपोर्ट नहीं हुए, डेथ रिपोर्ट नहीं हुई, तो हमने उनको परसुएट किया और उसके तहत ही केसेस रिपोर्ट हुए, जिसके कारण ही सडनली आप डेथ की संख्या में इंक्रीज आज नोट कर रहे हैं। बहुत जरूरी है कि हम सब लोग मिलकर इन्फेक्शियस डिजीज मैनेजमेंट के पार्ट में ये इंश्योर करें कि टाइमली रिपोर्टिंग को हम फॉलो करें। टाइमली रिपोर्टिंग को फॉलो करते हुए फील्ड एक्शन भी लें। ICMR फैक्ट्स एंड डेटा এত বেশি রিয়েল টাইম ফিগারস এর উপর থাকে, রাজ্য থেকেই যায়, উইল হ্যাভ টু সি হোয়াট দে আর সেইং। গতকাল মুখ্য সচিব খুব স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছেন হাউ ফিগারস হ্যাভ বিন এক্সট্রিমলি সায়েন্টিফিক্যালি কনভার্জড ইন ওয়েস্ট বেঙ্গল।
কয়েকদিন আগেই মুখ্য সচিব করোনায় মৃত এবং করোনা পজিটিভ কিন্তু অন্য অসুখে মৃতের সংখ্যা আলাদাভাবে প্রকাশ করেন। আজকে আমার কাছে রিপোর্ট এসেছে from the expert committee for conducting audit into the death of COVID-19 patients. Altogether 105 cases they have examined this expert committee, out of which 33 they have said due to COVID infection and due to comorbidity where COVID positive was incidental, সেই সংখ্যা রয়েছে 72। এক্ষেত্রে রাজ্যের তরফে যে শব্দটির ওপরে জোর দেওয়া হতো তা হলো কোমরবিডিটি, অর্থাৎ মৃত ব্যক্তি করোনা পজিটিভ হলেও তার মৃত্যুর কারণ অন্য অসুখ। বিজেপি এই কোমরবিডিটি শব্দটিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করে চলেছে। এরই মধ্যে মঙ্গলবার দেখা গেল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তালিকায় মৃতের সংখ্যার পাশে ব্র্যাকেটে লেখা 70% বেশি মৃত্যু কোমরবিডিটিতে, কিন্তু সোমবার পর্যন্ত কেন্দ্রের পরিসংখ্যানে ব্র্যাকেটে এই অংশ থাকতো না। এই প্রেক্ষাপটে সিপিএম কংগ্রেসের দাবি করোনায় মৃতের সংখ্যা লুকোনোর চেষ্টা করছে তৃণমূল বিজেপি দুপক্ষই। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে যার রেজিস্ট্যান্স পাওয়ার কম হবে তিনি আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে যাওয়ার সম্ভাবনা তার তত বাড়বে। তাতে কি করোনা সংক্রমণ এই সংক্রান্ত তথ্যটা কোথাও পাল্টাচ্ছে? তাহলে এইটা এবার কেন্দ্রীয় সরকার গোটা দেশে করতে চাইলো কেন? তাহলে দিদির কাছ থেকে দাদা শিখলো যাতে গুজরাট এবং মধ্যপ্রদেশে এই কভার আপটা করা যায়। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পরস্পর বিরোধী তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তো এই বিভ্রান্তকারী সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো পথ আছে বলে আমার জানা নেই। কটাক্ষের সুরে তৃণমূল বলছে আগে কোমরবিডিটির প্রসঙ্গ তুলে বিজেপি বলতো তৃণমূল তথ্য গোপন করছে, আর এখন তারাও সেই পথে হাঁটলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইট খুলে দেখুন, নাম্বার অফ ডেথ তলায় লেখা রয়েছে মোর দ্যান 70% ডিউ টু কোমরবিড ফ্যাক্টর। মানে বাংলা যেটা আগে বলতো সবাই নিন্দা করতো, বাংলার পদ্ধতিটা কিন্তু সারা ভারতবর্ষ আজকে মেনে নিতে বাধ্য হলো। এবার তারা কি বলবে? তারা তাহলে বলুক যে বাংলায় সঠিক পথ দেখিয়েছে আমাদের। করোনায় মৃতের সংখ্যা ঘিরে দ্বন্দ্ব তো এতদিন ছিলই, এখন তা নিয়ে তরজাও তুঙ্গে। এবিপি আনন্দ। এবিপি আনন্দের দর্শকরা জানেন যে এই কোমরবিডিটির তত্ত্ব এবং তার পাশাপাশি মৃত্যুর সংখ্যা, মৃতের সংখ্যা গুনতে অডিট কমিটি, দুটো নিয়েই প্রচুর প্রশ্ন আমাদের আছে, প্রচুর সংশয় আছে, প্রচুর সন্দেহ আছে। কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে কারা কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে 3 রাজনৈতিক দলের 3 প্রতিনিধি আছে। আমি প্রথমে বিজেপির প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে পাশাপাশি রাখবো। আমি প্রথম প্রশ্নটা করব জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, কোমরবিডিটির তত্ত্বটা কি? যারা আজকে টেলিভিশনের সামনে এসে বোঝার চেষ্টা করছেন, আমি একটু সহজ করে 2-4 কথায় বলে দিই যে কোমরবিডিটির তত্ত্ব বলছে যে মৃতের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে, পাওয়া যেতে পারে, কিন্তু মৃত্যুর আসল কারণ কোট আনকোট ইমিডিয়েট কজ অফ ডেথ, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার, কিডনির গোলমাল, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। কিন্তু করোনা পাওয়া গেছে সেটা নেহাতি কোট আনকোট, আবার বলছি রাজ্য স্বাস্থ্য দপ্তরের একেবারে অফিসিয়াল কাগজপত্র ধরে, সেটা হচ্ছে ইনসিডেন্টাল ফাইন্ডিং। আপনারা বিজেপি দল প্রথম দিন থেকে এর বিরুদ্ধে বলছেন, এমনকি এটাকে চ্যালেঞ্জ করতে কোর্টে অবধি চলে গেছেন। এতদিন কেন্দ্র সরকার আমাদের প্রতিদিন প্রেসের জন্য বুলেটিন প্রকাশ করতেন। এখন অবশ্য আজ থেকে সেই বুলেটিন প্রকাশ দিনে 2 বার হতো, আজ থেকে বলা হয়েছে আগামী কাল থেকে 1টি বার হবে। আমি কেন জানি না, যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন তো বুলেটিন প্রকাশ বাড়ানো উচিত। যাই হোক, আজকে বলা হচ্ছে যে মৃতের সংখ্যা, যে কলামটা এর আগে গতকাল অবধি সম্পূর্ণ খালি থাকতো, শুধুমাত্র লেখা থাকতো ডেথস, সেইখানে যোগ করা হয়েছে ব্র্যাকেটে মোর দ্যান 70% কেসেস ডিউ টু কোমরবিডিটিস। আমার বক্তব্য যে এই অভিযোগই তো এতদিন আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে এনেছেন, যে কোমরবিডিটির তত্ত্ব দিয়ে আসল সংখ্যাটাকে চাপা দেওয়ার চেষ্টা, যার বিরুদ্ধে আপনারা কোর্টে অবধি গেছেন। জয়প্রকাশ, এরপরে তো কোর্টের ওই যে মামলাটা করবেন বলছিলেন, সেই মামলায় তো কেন্দ্রকেও পার্টি করতে হবে। মানে কেন্দ্রের বিরুদ্ধে আপনাদের, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে রাজ্য বিজেপিকে কোর্টে যেতে হবে। জয়প্রকাশ দা। সুমন, কথাটা একটু ঘুরিয়ে বলা হচ্ছে, আসল ব্যাপারটাই এড়িয়ে যাওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার, তোমার মনে আছে ধীমান গাঙ্গুলি, ডক্টর ধীমান গাঙ্গুলি দিয়ে এই ঘটনার শুরু, যেদিন উনি বলেছিলেন 7 জনের মৃত্যু, তার 2 ঘন্টার মধ্যে মুখ্য সচিব। হ্যাঁ, আমি ঘুরিয়ে টুরিয়ে নয়, আমি জয়প্রকাশ মজুমদারের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কোমরবিডিটির তত্ত্ব মানেন না মানেন না? আমি তো মানি না, আমি ব্যক্তিগতভাবে বহুবার ক্যামেরার সামনে বলেছি। আপনি মানেন না মানেন না? আমি এইবার বলছি, শুনুন, গত শুক্রবার দিন
গত শুক্রবার দিন চিফ সেক্রেটারি বললেন, তার তথ্যটা বলছি, যে টোটাল 105 জন মারা গেছে, তার মধ্যে কোমরবিডিটি হচ্ছে 72 জন, প্রায় 70%। বলে সেটাকে বাদ দিয়ে বললেন করোনাতে মৃত্যু 34। এটা হচ্ছে রাজ্য সরকার। আর কেন্দ্র সরকার যেটা বলেছে সেইটা কিন্তু একদম উল্টো, অন্য। কেন্দ্র সরকার পুরো মৃত্যুটা দেখাচ্ছে, মানে বলছে না যে রাজ্য তাহলে বলতে হতো 105 জন মারা গেছে, তার ব্র্যাকেটে 70% কোমরবিডিটি, টোটাল মৃত্যু করোনা পজিটিভ হলো। জয়প্রকাশ, আপনি ফিগারটা বোধহয় মন দিয়ে শোনেননি, আমি আরেকবার বলছি, কেন্দ্র সরকার এক্স্যাক্টলি তাই বলছে, আরো এক কাঠি বাড়িয়ে বলছে। আপনি রাজ্য সরকারের ফিগার যদি দেখেন তাতে ফারাকটা হচ্ছে 54%, আর কেন্দ্র সরকার শুরুতেই বলে দিচ্ছে যে 70% কোমরবিডিটি। আপনি তো বলছেন, আমি আপনার ফিগারটাই দিচ্ছি। এখনো অবধি রাজ্য সরকার যেভাবে কোভিডের মৃত্যু এবং কোমরবিডিটির মৃত্যুতে ভাগ করেছে, জয়প্রকাশ, আপনি মন দিয়ে শুনুন তারপরে বলবেন, তাতে ফিগারটা দাঁড়াচ্ছে, যদি যোগ করা হয় কেন্দ্রের মতো, তাতে ফিগারটা দাঁড়াচ্ছে 133, আর 72টা ফিগার কোমরবিডিটির কারণে এটা বলা হচ্ছে, সেইটা হচ্ছে 54%। আর কেন্দ্র তালিকাতেই বলে দিচ্ছে যে 70%। মানে আমি বলছি, রাজ্য এতদিন যেটাকে আপনারা তথ্য গোপন করা বলছিলেন, যেটা নিয়ে আমার প্রচুর আপত্তি ছিল, কেন অডিট কমিটি থাকবে, তাতে 54% ফিগার বলা হয়েছিল কোমরবিডিটির কারণে মারা গেছে। কেন্দ্র সরকার তো শুরুতেই 70% বলে দিল। একদম অঙ্কের হিসাব বলছি আমি, জয়প্রকাশ দা, একদম অঙ্ক। সুমন, কেন্দ্রীয় সরকার একটি মৃত্যুকেও গোপন করে সরিয়ে রাখছে না। যেটা রাজ্য সরকার এতদিন করে এসছে, বারবার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কোমরবিডিটি তো পরে এসছে। প্রথমে ওই জন্য আমি ডক্টর ধীমান গাঙ্গুলির সেই বিখ্যাত ঘটনা বললাম, যেদিন 7 থেকে নেমে এলো 3-এ, সেই ঘটনার থেকে রাজ্য সরকার প্রত্যেকদিন সংখ্যা কমিয়ে দেখিয়ে এসছে। আর আজকে যেটা দেখছেন, আজকে যখন যেটা কেন্দ্রীয় সরকারের কথা, কেন্দ্রীয় সরকার করোনায় মৃত্যু একটাও কমায়নি। তারা বলছে যে এখানে কোমরবিডিটির জন্য মৃত্যু 70%। রাজ্য সরকারও এটা দিতে পারে, রাজ্য সরকার টোটাল মৃত্যুটা দিক না মানুষের কাছে। তারা কেন লুকিয়ে রাখছে কোমরবিডিটিটা নিজেদের বাক্সের মধ্যে? আজকেও দেখুন, আলাপন বন্দ্যোপাধ্যায় যখন আজকে স্টেটমেন্ট করছিলেন, তিনি সেখানটাতে বলে দিলেন রাজ্যে মৃত্যু হচ্ছে কত না 61 + 7 68 বলেছেন কিনা, সেখানে বলেছেন টোটাল ফিগারটা বলে উনি যদি বলতেন যে করোনায় টোটাল মৃত্যু 100 এত জনের, তার মধ্যে থেকে কোমরবিডিটির জন্য এত। আসল কথা হচ্ছে উদ্দেশ্যটা আলাদা। কেন্দ্রীয় সরকার, স্বাস্থ্য দপ্তর, তারা পরিষ্কার একটা ছবি দিতে চাইছেন, আর এখানকার যে সরকার, তারা আংশিক ছবি দিচ্ছে। বিনীত প্রশ্ন, সে এই পরিষ্কার ছবিটা যেটা আপনি বলছেন কেন্দ্র সরকার দিতে চাইছে, এটা 4 মে অবধি এই ছবিটা কোথায় লুকিয়েছিল? কেন হঠাৎ এই আজকে 5ই মে থেকে দিতে হলো? আমার প্রশ্ন তো পরিষ্কার। যদি কোমরবিডিটি বলতে হতো তো কেন্দ্র সরকার প্রথম দিন থেকে বলতে পারতেন। 5 তারিখে যখন 1500 ক্রস করে গেছে মৃতের সংখ্যা, তখন বলতে হচ্ছে কেন? শুনুন, এটা একটা শুধু ইনফরমেশন মাত্র, এটা নিয়ে সংখ্যা তত্ত্বকে কোনোটা এটা জাগলারি করা হয়নি, এটা একটা ইনফরমেশন দিয়েছেন, শুধু সংখ্যাকে জাগলারি করা হয়নি, সংখ্যাকে মানুষের কাছ থেকে গোপনের চেষ্টা নয়, এটা একটা ইনফরমেশন। বেশ আমি জয়প্রকাশ দা, আপনার মতের উত্তরে তৃণমূল বিধায়ক বলবেন, কিন্তু আমি আমার প্রথম প্রশ্নটা আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে আপনি নিজে কোমরবিডিটি মানেন কি মানেন না? আমি কেন মানি না বলি আপনাকে, সেটা হচ্ছে করোনায় আপনি যদি হুয়ের ওয়েবসাইটে যান, সেটা হচ্ছে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে কেউ মারা যেতে পারেন করোনায় আক্রান্ত হলে। তখন আমি মৃত্যুর পর তার ডায়াবেটিস ছিল কিনা, তার ডায়ালিসিস হয়েছিল কিনা, তার হাইপারটেনশন ছিল কিনা, এইটা খুঁজে খুঁজে বের করা অন্তত হু বা এতদিন আইসিএমআর এর গাইডলাইনে কোথাও আমি খুঁজে পাইনি, হুতে তো পাইনি। আমি বলছি যে ধরুন স্বাস্থ্যকর্তা, আপনি আমার সঙ্গে একমত হবেন, রাজ্যের স্বাস্থ্যকর্তা মারা যাওয়ার পর
আমরা জানি তার শরীরে করোনা পাওয়া গেল, তারপরে বলা হলো তার ডায়াবেটিস ছিল। ডায়াবেটিস থাকা সত্ত্বেও তো তিনি নিয়মিত অফিস করতেন, সম্পূর্ণ সুস্থ একটা মানুষ, অর্থাৎ ডায়াবেটিসে তো তিনি মারা যাননি। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন, তারপরে তিনি মারা গেলেন। তারপরে আমি ডায়াবেটিস, হাইপার টেনশন, ব্লাড প্রেশার ছিল কিনা এইগুলো খুঁজে বের করার তত্ত্ব অন্তত হু সমর্থন করে না। হুর বক্তব্য কারুর মৃত মানুষের শরীরে যদি করোনা পাওয়া যায় তাকে করোনায় আক্রান্ত এবং করোনায় মৃত হিসেবেই ধরতে হবে। এই তত্ত্ব আপনি মানেন না মানেন না? আমি ছোট্ট উত্তর দিচ্ছি, আমি কোমরবিডিটির তত্ত্ব এই কারণে মানি না। তার কারণ করোনায় পজিটিভ কারুর মৃত্যু যদি হয় তাহলে একটা প্রোটোকল মেনটেন করতে হয় ওই মৃত্যুর পরেও, যে মারা গেছে করোনায় পজিটিভ তার সেই ডায়াবেটিক, হার্ট অ্যাটাক যাই হোক না কেন, করোনা পজিটিভ তার শরীর, সেই নিয়ে প্রোটোকল যেটা মেনটেন করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লুকোতে গিয়ে সেই প্রোটোকল মেনটেন না করে এইটাকে সংক্রমণের রাস্তা একেবারে পুরো খুলে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। খুব ভালো কথা জয়প্রকাশ দা, আপনি তো আমার মতোই কোমরবিডিটির তত্ত্ব মানেন না। তাহলে আপনি রাজ্যের কোমরবিডিটির তত্ত্ব মানেন না, কেন্দ্রের কোমরবিডিটির তত্ত্বটা কি করে মানবেন? তাতে তো বলা হচ্ছে 70% মৃত্যুই হচ্ছে কোমরবিডিটির কারণে, যেখানে আমরা সবাই জানি কোভিড বেশিরভাগ ক্ষেত্রে লিডস টু মাল্টি অর্গান ফেলিয়ার। সুতরাং সেই অর্গানটার আগে কোনো সমস্যা ছিল কিনা সেই তত্ত্ব খুঁজে বার করে করোনায় মৃত্যু নয় এই বলাটা সমীচীন নয়। আপনি নিশ্চয়ই এটাও মানবেন। রাজ্যের কোমরবিডিটির তত্ত্ব ভুল হলে কেন্দ্রের কোমরবিডিটির তত্ত্ব তো একই রকম ভুল। এ তো বিজ্ঞান, হয় হ্যাঁ নয় না, মাঝামাঝি কিছু নেই। না, আসল ইস্যুটা এড়িয়ে যাচ্ছি। পার্থবাবু আছেন, পার্থবাবুর কাছে আমার প্রশ্ন থাকবে। ইস্যু এড়াবো না, আমি শুধু কোমরবিডিটির তত্ত্ব নিয়ে সহজ প্রশ্ন। রাজ্যেরটা ভুল হলে কেন্দ্রেরটাও তো তাহলে ভুল আপনাদের বলা উচিত, মামলায় অন্তর্গত করে নেওয়া উচিত। বলছি না, কেন্দ্র কোমরবিডিটির তত্ত্ব দিয়ে করোনায় আক্রান্তের মৃত্যুর ওই প্রোটোকল, তাদের সাবধানতা, সংক্রমণ, এটাকে কোথাও এড়িয়ে যাচ্ছে না। যেটা এখানকার রাজ্য সরকার করে এই পশ্চিমবঙ্গে সংক্রমণের দরজা খুলে দিয়েছেন এবং লোকাতে গিয়ে আমাদের সকলকে ঠেলে দিয়েছেন। আই গট ইউর পয়েন্ট অ্যাবসলিউটলি লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি পার্থ ভৌমিকের কাছে যাব, তৃণমূল বিধায়ক। পার্থবাবু, তথ্য গোপন, রাজনৈতিক বিতর্ক বাদ দিন। আমার বক্তব্য এই রাজ্যের একজন নাগরিক হিসেবে খুব পরিষ্কার। সেটা হচ্ছে এই সংকটকালে কেন্দ্র এবং রাজ্য তারা মুখে বলবে যে আমরা সমন্বয় করে যাব, আমরা সহযোগিতার রাস্তায় হাঁটবো, আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে এগোবো। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘন্টার পর ঘন্টা ভিসি করবেন, কিন্তু একটা ফিগার, যে ফিগারটা যে কোনো মহামারীর ক্ষেত্রে, অতিমারির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেই ফিগারটা কি? সেই ফিগারটা হচ্ছে কতজন মানুষের মৃত্যু হয়েছে এই অসুখে। সেই ফিগারটা নিয়ে একটা সংখ্যায়, একটা নাম্বারে আসতে এত বিতর্ক। আমি বেশি দূর যাচ্ছি না, 24 ঘন্টা আগের যদি ফিগার আমি ধরি, রাজ্য যে ফিগার দিয়েছে কেন্দ্রের ফিগার তার দ্বিগুণ। অন্য কথায় বললে কেন্দ্র যা ফিগার দিয়েছে রাজ্যের ফিগার তার অর্ধেক। কেন? আমি বলছি যে ধরুন কালকে রাজ্য বলছে 61, কেন্দ্রের ফিগার বলছে 133। আমি বললাম যে ওই 72 যোগ করে। আমি বলছি কেন্দ্র রাজ্য মিলে নাগরিক হিসেবে আমার এটা খুব সহজ প্রশ্ন, একটা ফিগারে আসা যাবে না এই রকম একটা অতিমারির সময়? কেন? সর্বপ্রথমে আমি আপনাকে বলতে চাই সুমনদা, আমাদের সংখ্যা লুকোনোর কোনো ইচ্ছা কিংবা অভিপ্রায় প্রথম দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি। আপনি নিজেই বলছেন 61 + 72 যোগ করলে ওটা 133 হয়, এবং এটা কিন্তু খুব ক্লিয়ার। আমার শুনতে অসুবিধা হচ্ছে। আমরা কিন্তু এই সংখ্যাটা আমরা কিন্তু প্রতিদিন এই সংখ্যাটা আমরা কিন্তু বলে দিচ্ছি যে আজকে যেরকম 7 জন যোগ হয়েছে, 61 + 7 68, সঙ্গে 72 যোগ হবে। কালকে যদি আর কেউ, আজকের ফিগার 61 + 7 68, আমাদের লুকানোর কোনো ব্যাপার নেই। খুব ভালো পার্থদা, আমায় প্লিজ আমায় মার্জনা করবেন, আমি একবার আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনি বলছেন যে প্রতিদিন স্বচ্ছতার সঙ্গে রাজ্য সরকার ফিগার দিচ্ছে। আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই, বেশি দিন আগে নয়, 5 দিন আগে, 30শে এপ্রিল রাজ্যের কোঅর্ডিনেশন, আমি কেন্দ্র রাজ্যের কোঅর্ডিনেশন বলছি, রাজ্যের মাঝে কোঅর্ডিনেশনের সমস্যা নেই। নবান্ন সেদিন আমাদের জানালো যে টোটাল ফিগার, আমি খুব মাইনিউটলি ফিগার স্টাডি করি, সেই টোটাল ফিগার কাকে বলে আমি আরেকবার দর্শকদের জন্য খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি। রাজ্যের টোটাল ফিগার বলে অ্যাক্টিভ, ডিসচার্জ এবং এক্সপায়ার্ড, এই 3টে ক্যাটেগরি যোগ করে টোটাল ফিগার আসে।
সেটা রাজ্যের তরফে নবান্নয় জানানো হলো 744। একই দিনে স্বাস্থ্য ভবন থেকে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তিনি কেন্দ্রের স্বাস্থ্য সচিবকে অফিসিয়ালি চিঠিতে জানালেন যে টোটাল কেসেস ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 931। দুটোই তো রাজ্যের অফিসিয়াল ফিগার, তার ভেতরে ফারাক হচ্ছে 187। আমি আবার বলছি পার্থদা, এই তো রাজ্যের মধ্যে নবান্ন থেকে স্বাস্থ্য ভবনের কোঅর্ডিনেশন নিয়ে প্রশ্ন উঠে যাবে পার্থদা। না, এইটা আমার মনে হয় সুমনদা আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে রাজ্যের মানুষের কাছে। আসলে বেসরকারি হাসপাতালের তথ্য পরিসংখ্যান সেটা সময় মতো না আসা নিয়ে একটা বিভ্রান্তি ছিল। আজ থেকে কিন্তু একটা পুরো ক্লিয়ার পিকচার রাজ্যের মানুষের কাছে আছে। আমার সবচেয়ে খারাপ লাগছে যে আজকেই একজন ডাক্তারবাবু বলছিলেন যে বিশ্বের 60 থেকে 70% মানুষ আক্রান্ত হয়ে যাবে। যেখানে এইরকম একটা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করছি, সেখানে আমরা একটা সংখ্যা নিয়ে লড়ে যাচ্ছি, যেখানে আমাদের অনেক বেশি উচিত ছিল যে কিভাবে একসাথে এই লড়াইটা লড়া যায়। এবং প্রথম দিন থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাক্য যোগ করে দিই যে এইরকম অতিমারির সময় আমরা একটা সংখ্যা তার অর্ধেক না দ্বিগুণ, এটা কোনো বিতর্ক হতে পারে? আমি তো সেটাই বলছি। আমি যদি এরকম বলতাম যে আমার মৃত্যু হয়েছে 61, আমি কোমরবিডিটির 72 বলতাম না, আমি যদি এটা না বলতাম যে 72-এর মধ্যে করোনার সিমটম পাওয়া গেছে, আমি যদি এটা লুকাতাম, তাহলে আপনি আমায় বলতে পারতেন আমি মৃত্যুর সংখ্যা লুকোচ্ছি। আমরা কিন্তু ক্লিয়ার এক্সপোজ করছে সরকার যে 61, মানে গতকালের হিসাব বলছি, 61 করোনায় মৃত, 72 কোমরবিটি যাদের মধ্যে করোনার সিমটম পাওয়া গেছে। অর্থাৎ আপনি এবার কিভাবে দেখবেন? 61 + 72 দেখবেন, না আপনি 133 দেখবেন? জয়প্রকাশ দা যদি বাঙালির মৃত্যু, বাংলার মানুষের মৃত্যু 133 দেখে খুশি হয়, আমি বলবো আপনি সেই খুশি নিয়ে থাকুন না। আপনার তো মৃতদের সংখ্যা বৃদ্ধিটা দরকার, আপনি সেটা নিয়ে থাকুন। আপনার দলও এখন বুঝে গেছে যে করোনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট যে 15টা জেলার কথা ঘোষণা করেছেন, তার মধ্যে বাংলার একটা জেলাও নেই। যে 5টা জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে তার মধ্যেও কলকাতার কোনো জেলা নেই। না না, আমি বলছি আরে আপনিও বুঝছেন যে করোনায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন এটা দিয়ে কিছু করা যাবে না, তাই আজকে রেশন নিয়ে সব জায়গায় করে বসে গেছে। আপনি বুঝে গেছেন যে আপনাদের এই বুজরুকি, আপনাদের এই সব কথাবার্তা, আর আপনার সভাপতি, আপনার সাংসদ সব ফেক ভিডিও ছাড়ছে, কোথায় গিয়ে দলটাকে দাঁড় করিয়েছেন, কোথায় দলটাকে দাঁড় করিয়েছেন? সব ফেক ভিডিও শেয়ার করছে। করোনা আপনার কিংবা আমার হলে, করোনা আপনার কিংবা আমার হলে আমাদের সবার উচিত এর বিরুদ্ধে লড়াই করা। এইটা এইরকম মানুষকে পলিটিক্যাল নবান্ন স্বাস্থ্য জয়প্রকাশ দা মানুষকে ডিপার্টমেন্ট একটা তথ্য দেয়, নবান্ন একটা তথ্য দেয়। আচ্ছা জয়প্রকাশ দা, আপনার সময় আমি একটা কথাও বলিনি। জয়প্রকাশ দা সরিয়েই দিলে আপনার সময় পাঠবাবু শেষ করুন, আমি জয়প্রকাশ দার কাছে আবার আমি একটা কথাও বলিনি। আমি একটা কথা খালি বলবো জয়প্রকাশ দা, 72 কোমরবিটি পশ্চিমবাংলায় আমরা দেখিয়েছি, যাদের বলা হয়েছে এদের মধ্যে করোনার সিমটম আছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে ভুল, তাহলে গুজরাটের কোমরবিটি আপনি মানবেন কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি হরিয়ানার কোমরবিটি মানবেন কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি ভারতবর্ষের অন্যান্য স্টেট যখন কোমরবিটি দিচ্ছে সেটা আপনি মানবেন কেন? তাহলে শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রেই দোষ? আপনি বলুন না, আমার কোনো আপত্তি নেই। বাংলার ক্ষেত্রে মানবো না, সারা ভারতবর্ষে মানবো, এক লাইনে বলুন, আমি মেনে নেব। জয়প্রকাশ মজুমদারের উত্তর। তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি, তাদের ফ্যামিলি রান। শুনুন, আমাদের এখানে কোমরবিডিটি বলে, আমি আবার বারবার সুমন বলছি, আমাদের রাজ্যে এই সংক্রমণটা বাড়ার একটা প্রধান কারণ ওই কোমরবিডিটির তথ্য দিয়ে সংখ্যা গোপন করতে গিয়ে যে করোনার যে প্রোটোকল, মনে করুন একজন কোমরবিডিটি, সোকল্ড কোমরবিডিটিতে মারা গেছে, করোনা পজিটিভ,
তার আত্মীয় স্বজন, তার সঙ্গে যে ডাক্তাররা ছিল, তাদের যে কোয়ারেন্টাইন, তাদের চেকিং, সেই সব শিখেই তুলে দিয়েছিল এই সরকার। যে কারণে আজকে 16 থেকে 18টা হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে এই সরকারকে। হাসপাতালে হাসপাতালে সংক্রমণ, কারণ এদের তথ্য হচ্ছে কোমরবিডিটিতে মারা গেছে, প্রোটোকল মানতে হবে না, কোনো কথার দরকার নেই, কোনো কোয়ারেন্টাইনের দরকার নেই, কোনো চেকিং এর দরকার নেই, আর হু হু করে সংক্রমণ বেড়েছে। আরে মমতা ব্যানার্জির নাম শুনলে কি করোনা ভাইরাস ভয় পাবে? এটা আপনাদের কি ধারণা? আপনারা কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, করোনা ভয় পায় না। সুমনদা শুনতে পাচ্ছি, বলুন, গো আহেড। সুমনদা একটা কথা বলবো, জয়প্রকাশ দা যে 72 জন কোমরবিডি রাজ্য সরকার বলেছে তাদের অ্যাসোসিয়েটসকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়নি, একটা প্রমাণ যদি দেখাতে পারেন, আমি পার্থ ভৌমিক বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পদত্যাগ করব, এত বড় কথা বলে দিলাম। জয়প্রকাশ দাকে একটা ফ্যামিলিকে এনে দেখাতে হবে 72 জনের যে এদের পরিবারের কাউকে কোয়ারেন্টাইনে রাজ্য সরকার রাখেনি। কেন মিথ্যা কথা বলছেন? কেন মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন? আরে কারণ আমার হাসপাতাল বন্ধ করে দিতে হলো, করোনা হয়েছে, তার পরিবারের চ্যালেঞ্জ শুনলেন পার্থ ভৌমিক। জয়প্রকাশ মজুমদার, আপনার উত্তর। আজকেও পাক সার্কাসের হাসপাতাল বন্ধ করতে হয়েছে, পাক সার্কাসের হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে। আজকেও আপনাদের যত হাসপাতাল আছে তার অর্ধেক তো বন্ধ করে দিতে হয়েছে। মানুষ কোথায় যাবে? এটা তো আপনাদের বেপরোয়া মনোভাবের জন্য একটার পর একটা হাসপাতাল বন্ধ করে দিতে হচ্ছে। সেই দিকে তাকান, এক এক সময় আবার উত্তর দিন যে 72 জনের কথা বলা হচ্ছে সুচিকিৎসা হোক, আপনাদের মতন বেপরোয়া মনোভাব নয়। আমি বিধায়ক পদ দিয়ে পদত্যাগ করে দেবো, এত বড় কথা বলছি, এত বড় কথা বলছি, আপনি প্রমাণ করতে পারবেন না। বাজার গরম করে মানুষকে মিথ্যে কথা বলে রাখা যায় না। নার্সদের আরে বাবা, এই তো আমি তো আপনার মতো বড় ডাক্তার না। বেশ বেশ বেশ, আমি আমার পরবর্তী দুই অতিথির কাছে যাব, তন্ময় ভট্টাচার্য এবং শুভময় মৈত্র। তার আগে সমস্ত দলের কাছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে, সংবাদ মাধ্যম, শুধু এবিপি আনন্দ নয়, সমস্ত সংবাদ মাধ্যমের তরফে আমার একটা ছোট্ট আবেদন থাকবে যে আপনারা জানেন প্রচুর সীমাবদ্ধতা নিয়ে সমস্ত সংবাদ মাধ্যম এ রাজ্যে গোটা দেশে কাজ করে চলছে। আমাদের সামনে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়মিত যদি তথ্য না দেয়, বিশেষ করে এই রকম অতিমারির ক্ষেত্রে, নিঃসন্দেহে অসুবিধে আমাদের বাড়বে, বিভ্রান্তির সুযোগ থাকবে। সেই বিভ্রান্তির কোনো সুযোগ যেন সরকারের তরফ থেকে কেন্দ্র বা রাজ্য না আসে। এই কথাটা এই জন্য বললাম যে নিয়মিত সাংবাদিক সম্মেলন করে এই সংখ্যা দেয়া এবং রাজ্য সরকারের তরফে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়া খুব জরুরি। আমরা কি দেখছিলাম যে কেন্দ্রের তরফে নিয়মিত সাংবাদিক সম্মেলন হচ্ছে, রাজ্যের তরফে হচ্ছিল। কেন্দ্রের তরফে দেখলাম একদিন আইসিএমআর এর যিনি প্রধান, তিনি চাইনিজ কিট, চীনা কিট যেগুলো এসেছে সেইগুলো নিয়ে তার ব্যর্থতা নিয়ে বললেন। তারপরে হঠাৎ যে সাংবাদিক সম্মেলনটা সপ্তাহে 7 দিন, 6 দিন তো বটেই, একেবারে নিয়মিত অন্তত 6 দিন হতো, সেটা রাতারাতি 3 দিনে কমে গেল। শুধু তাই নয়, আজকে একেবারে ওয়েবসাইটে ঘোষণা করে দেয়া হয়েছে যে এতদিন অবধি কেন্দ্র সরকার দিনে 2 বার সমস্ত তথ্য রিফ্রেশ করে, আপডেট করে জনসাধারণের জন্য এবং অবশ্যই সংবাদ মাধ্যমে প্রচারের জন্য ওয়েবসাইটে দিত। তারা আজকে জানালেন যে দিনে 2 বার নয়, এখন থেকে 1টি বার, মাত্র 1 বার আপডেট করা হবে। আমার মনে হয় এই সিদ্ধান্ত তারা যদি পুনর্বিবেচনা করেন, নিঃসন্দেহে সাধারণ মানুষ উপকৃত হবে, সংবাদ মাধ্যম তো উপকৃত হবেই, কারণ এখানে আমরা কেউ অ্যাফোর্ড করতে পারি না কোনো রকম ভুল তথ্য, কোনো রকম তথ্য নিয়ে বিভ্রান্তি। আমি আবার একেবারে আন্ডারলাইন করলাম আমার এই বাক্যটা। তন্ময় ভট্টাচার্য, সিপিএম বিধায়ক, আমার সঙ্গে আছেন। তন্ময়দা, আপনারা বলছেন যে ফিয়ার সাইকোসিস থেকে এই জিনিসটা হচ্ছে, যে এতদিন লকডাউন করেছি, আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা শুধুমাত্র বাড়ছে নয়, প্রতিদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে। এখন এইটা সামনে এলে আমার কৃতিত্ব বুঝি কমে গেল। রাজ্য সরকার কোমরবিডিটির তথ্য ধরে 54%, আজকে সব রেকর্ড কেন্দ্র সরকার ভেঙে দিয়েছে, 70% কোমরবিডিটির তথ্য। 1 মাসের ওপর গোটা দেশের মানুষ ঘরবন্দি, অথচ কোনো বিরোধী দল একদিনের জন্য বলেনি যে এই কোভিড যেটা বেড়েছে সেটা কেন্দ্রের জন্য বা রাজ্যের জন্য ইত্যাদি ইত্যাদি। আমি বলছি, তাহলে সংখ্যা নিয়ে এত বিতর্ক কেন?
এই লাশ বোনার প্রতিযোগিতা কেন? আমি বলছি স্বচ্ছতার সঙ্গে আমার সামনে আসুক, বিরোধী দলের সামনে, মিডিয়ার সামনে, সবার সহযোগিতা নিয়ে কেন্দ্র এবং রাজ্য চলুক। তন্ময় ভট্টাচার্য। গত পরশুদিন আমরা আমাদের একজন বিশ্ববরেণ্য বাঙালি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালন করেছি। আমার এতক্ষণ ধরে টেলিভিশনে আমার দুই বন্ধু জয়প্রকাশ এবং পার্থকে দেখতে দেখতে সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়ের একটা গল্পের কথা মনে পড়ছিল। সুমন, গল্পটা তুমিও জানো, একদিন উল্লেখও করেছিলে, ভজহরি আর রামাচরণের গল্প। একটাই কুকুরের দেহ, তার মাথাটার মালিক একজন আর লেজটার মালিক একজন। মাথা যখন লেজকে তাড়া করছে তখন লেজ সরে যাচ্ছে, মাথা ভাবছে লেজটাকে ভালো তাড়া করছে, আর লেজ ভাবছে মাথাটাকে ভালো বোকা বানাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমার দুই বন্ধু এরকম ভাবে পরস্পরকে বোকা বানানোর জন্য একটা ব্যর্থ চেষ্টা করছিল। আমরা প্রথম থেকে বলে এসেছি কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুটো সরকারই তথ্য গোপন করছে। এই অভিযোগ আমরা বামপন্থীরা প্রথম থেকে করেছি, দুটো সরকারই তথ্য গোপন করছে। আজকেও আমরা একই পয়েন্টে স্ট্যান্ড করছি, দুটো সরকারই তথ্য গোপন করছে। এবং এই তথ্য গোপনের পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, একটাই কারণে যে এই রকম একটা মহামারী যার জন্য কোনো সরকার দায়ী নন। কেউ বলবে না নরেন্দ্র মোদী হাতে করে এটা নিয়ে এসেছেন, কেউ বলবেন না মমতা ব্যানার্জি হাতে করে এটা নিয়ে এসেছেন। গোটা বিশ্ব আক্রান্ত, গোটা বিশ্ব উদ্বিগ্ন, আশঙ্কিত, গোটা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। যত বেশি তথ্য মানুষের কাছে যাবে তত বেশি মানুষ এ সম্পর্কে সতর্ক হবে, মানুষের সচেতনতা তত বৃদ্ধি পাবে। দুটো সরকারি তথ্য গোপনের মধ্য দিয়ে সবচাইতে বড় যে ক্ষতিটা করলো বাংলার এবং ভারতবর্ষের, তা হচ্ছে মানুষের সচেতনতা যে পর্যন্ত বাড়তে পারত সেটা বাড়তে দিল না। মানুষ যতটা সতর্ক নিজে নিজে হতে পারত ততটা হলো না। এবং সেটা গতকাল মদের দোকান খোলার পর থেকে তোমাদের টিভি চ্যানেল সহ সমস্ত টিভি চ্যানেল বুঝতে পেরেছে যে মদের দোকান খোলার পর থেকে যে পরিমাণ গায়ে গা ঘেঁষে লাইনে মানুষ দাঁড়িয়ে পড়েছে, তাতে বোঝা যাচ্ছে যে সোকল্ড হাতে লাল রঙের ইট নিয়ে সাদা রঙের গোল দাগ দেওয়ার সামাজিক দূরত্ব মানুষের ভিতর কোনো প্রভাব ফেলেনি। এবং এই যে ঘটনা, সেই ঘটনা আরো একই সঙ্গে প্রমাণ করছে যে আমাদের রাজ্যের মানুষকে এই লকডাউনের সময়টা রাজ্য সরকার ব্যবহার করতে পারত, কেন্দ্রীয় সরকারও ব্যবহার করতে পারত, যে কোভিড-19 সংক্রমণের হাত থেকে মানুষকে বাঁচানোর যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে আরো পরিব্যাপ্ত করবার জন্য। বাস্তব কি, সিসিইউ কটা জায়গায় আছে? কটা বেসরকারি হাসপাতাল ছাড়া, আমাদের ওই বেলেঘাটা আইডিয়ার এমআর বাঙুর ছাড়া কোভিড-19 চিকিৎসা হচ্ছে এমন কোথায় সিসিইউ আছে? একটু আগে পার্থ বলছিল বিধায়ক পদ ছেড়ে দেবে। না না, পার্থ খুব ভালো বিধায়ক, বিধানসভায় পার্থর বক্তৃতা খুব আকর্ষণীয়। পার্থকে আমি বিধায়ক পদ ছেড়ে দিতে বলবো না, কিন্তু পার্থকে আমি এইটা বলবো যে পার্থ যে প্রশ্নটাকে চ্যালেঞ্জ করছো, সেই প্রশ্নটার উত্তর আমি তোমাকে এক্ষুনি বাই নেম দিয়ে দিতে পারি। চারনাক হাসপাতালে চলে যাও, সেইখানকার 4 জন নার্স, সেই নার্সদের টেস্ট রিপোর্ট এখান থেকে এখন যেহেতু স্টুডিওয়ে প্রোগ্রাম হচ্ছে না আমার পক্ষে দেখানো সম্ভব না, সেই নার্সদের টেস্ট রিপোর্ট সহ আমি তোমাকে জানিয়ে দিতে পারি যে তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়নি। এবং শুধু কোয়ারেন্টিনে পাঠানো হয়নি তাই না, তাদেরকে জোর করে ডিউটি করতে বাধ্য করা হচ্ছে। তাদের একজনের হসপিটালের স্বাস্থ্যকর্মী, একজনের নাম অনুপ কোলে, 22 বছর বয়স, তার রিপোর্ট এইখানে আমি ক্যামেরার সামনে ধরছি, আমি জানি না দেখা যাবে কিনা, এই রিপোর্টে বলা আছে। তারপরে আরেকজন, তার নাম স্বদেশ রঞ্জন, করব নামটা ডিসক্লোজ করবেন না, এখনো আমাদের সমাজ ততটা তৈরি নয়, নানা ধরনের স্টিগমাটাইজেশন, ট্যাবু কাজ করছে, যার ফলে আমি বলছি এটা যে ব্যক্তির নাম আপনি করছেন তিনি বিপদের মধ্যে পড়তে পারেন। প্লিজ, আমি পার্থকে বলে দিচ্ছি যে 18 জন স্টাফ, ঠিক আমি পার্থকে বলছি 18 জন স্টাফ সবাই ওপিডি বিল্ডিং এর ওপরে একসাথে থাকতো। যারা পজিটিভ বেরিয়েছে তাদের সিএনসিআই হসপিটালে নিয়ে যাওয়া হলেও যারা পজিটিভদের সাথে একসাথে ছিল তাদের দ্বারা ইউনিট চালানো হচ্ছে চারনক হসপিটালে টিল ডেট, আজকে এই মুহূর্ত পর্যন্ত।
আর তাদের কাজ করতে বাধ্য করা হয়েছে, না হলে তাদের চাকরি ক্ষেত্রে প্রভাব পড়বে এটা বলা হয়েছে, তাদের কাজ কেড়ে নেওয়া হবে। নাম আমি বললাম না সুমনের অনুরোধে। এবং এই যে ব্যবস্থা চলছে, তুমি যে বলছো যে পজিটিভদের সঙ্গে থাকা লোকেদের আইসোলেশনে পাঠানো হয়নি একটা প্রমাণ দিতে, আমি তোমার কাছে আবেদন করছি বিধায়ক থেকে পদত্যাগ করো না, কিন্তু প্রমাণটা আমি তোমাকে দিয়ে দিলাম। প্রয়োজনে ব্যক্তিগতভাবে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েও দিতে পারি। প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হচ্ছে নাইদার। আমি পরবর্তী বক্তার কাছে যাব। প্রত্যেককে মোটামুটি এক সময় আমি দেওয়ার চেষ্টা করছি। কেন্দ্র রাজ্য সংখ্যার ফারাক নিয়ে আমাদের যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আই এম সুমন দে, তাতে পরের পর মন্তব্য আসছে, দ্রুত কয়েকটা পড়ে নেওয়ার চেষ্টা করব। গৌতম বাগুই তিনি লিখছেন, বিপর্যয়কে যথাসম্ভব লঘু করে দেখালে লকডাউনকে সাধারণ মানুষ গুরুত্ব সহকারে গ্রহণ করবে না। শুভজিৎ পাল লিখছেন, টেস্টের সংখ্যা বাড়াতে হবে, এখন এইসব বিষয় নিয়ে রাজনীতি না করে কেন্দ্র ও রাজ্যের একসঙ্গে কাজ করা উচিত। সুশোভন গুহ লিখছেন, কেন্দ্র ও রাজ্য বোধহয় অঙ্কের আলাদা আলাদা টেক্সট বই ফলো করে, দুই বইয়ের ঠেলায় মাঝখান থেকে অঙ্কে ফেল করছি আমরাই। সুভাষ ঘোষ হাজরা লিখছেন, কেন্দ্রের পাটিগণিত ও রাজ্যের পাটিগণিত হয়তো আলাদা বলেই করোনার মৃত্যুর সংখ্যায় সামঞ্জস্য নেই। রাজা বাগদি লিখছেন, এইভাবে চলতে থাকলে খুব খারাপ অবস্থা হবে, রাজ্য ও কেন্দ্রের কাছে আমাদের আবেদন সঠিক সংখ্যাটা প্রকাশ করুক। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, করোনা সংক্রান্ত কোনো বিষয়ে কেন্দ্র রাজ্যের তথ্যের ফারাক কাম্য নয়। মিত্রা বন্দ্যোপাধ্যায় লিখছেন, তথ্যের স্বচ্ছতা না থাকলে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই হবে কিসের ভিত্তিতে। আমি অবশ্যই এর থেকে বেশি এই মুহূর্তে পড়তে পারছি না, আমি সরাসরি চলে যাব শুভময় মৈত্রের কাছে। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে ১৫০০+ এই মুহূর্তে কেন্দ্র সরকারের হিসেবে গোটা দেশে মৃতের সংখ্যা ৭০%। হঠাৎ আজকে এই 5 তারিখ কোমরবিডিটির তথ্য সামনে এলো, ৭০% বাদ দিলে মোটামুটি রাফলি পড়ে থাকলো 450, সংখ্যাটা কমে যাচ্ছে। রাজনীতিবিদরা বলছেন ঠিক এই কারণে রাতারাতি এই 1 মাস অতিক্রান্ত হওয়ার পর কোমরবিডিটির তথ্য ব্র্যাকেটে মৃতের সংখ্যার পাশে ব্র্যাকেট দিয়ে দিতে হচ্ছে। কারণটা এইটাই, মানেন আপনি শুভমদা? আসলে সুমনবাবু, ঘটনাটা ঘটছে কি, আসলে এত সংখ্যা তো, এবং এত সংখ্যায় মাঝে মাঝে ঠিক দিবানিদ্রা নয়, আবিল্লি এসে যাচ্ছে। আর সেই আবিল্লির মধ্যে হঠাৎ হঠাৎ দেখছি গাছের একটা ফুকর থেকে কি যেন একটা শুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো। দেখি 3 হাত লম্বা একটা বুড়ো, তার ছুঁচলো দাড়ি, একদিক সবুজ একদিক গেরুয়া, তার মাথা ভরা টাক, তাতে একটা টিকি, সে আবার দণ্ডি কাটছে। তা বুড়ো দণ্ডি কেটে কেটে 3 হাত দূরত্ব মেপে বেশ কিছু গোল আঁকলো। তারপর খুব ব্যস্ত হয়ে উঠে এসে ঘোষণা করলো, নিজামুদ্দিনের তাবলিগি জামাত আর কিষ্কিন্ধায় রামনবমী সেরে এসে সামাজিক দূরত্ব সম্পূর্ণ, আর একদম কোনো ভয় নেই, সমস্ত সংখ্যার হিসেব মিলিয়ে ফেলেছে। একেই বলে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান। অর্থাৎ একটা সংখ্যা, সেই সংখ্যাকে আপনি কতভাবে দেখবেন। আমরা তো হজবরলাই খুব ভালোভাবেই জানি যে 7 দুগুণে 14 আর হাতে সেই পেন্সিলটাই থাকে। এবার আবার এখন পেন্সিলের শীষটাও গেছে একেবারে ভেঙে, ওর অঙ্ক কষবেন কি করে। আসলে এই অঙ্কর সমস্যা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের নয়, এই সমস্যা হচ্ছে যে দেশগুলোয় রাজনীতি সবকিছুকে দখল করে রাখে, যেখানে রাজনীতি স্ট্যাটিস্টিক্সকে ধরে রাখে, সেখানে মুশকিল। একটু যদি দেখেন, একটু যদি ইংল্যান্ডের দিকে তাকান, সেখানে কিন্তু তারা তাদের সংখ্যা যখন 20,000 সবে পেরিয়েছে, তখন তারা মেনে নিয়েছেন এক কথায় যে প্রচুর জায়গা যেখানে অশক্ত বৃদ্ধরা থাকেন সেখানে প্রচুর মৃত্যু হয়েছে, যেগুলো হাসপাতালে গোনা হয়নি, সেই সংখ্যা তারা সামনে নিয়ে এসছেন। বরিস জনসন নিজে বলেছেন তার হাসপাতালে থেকে ঠিক কতটা কষ্ট হয়েছে, কি ধরনের সমস্যা হচ্ছে, তারাও কি সব সামলাতে পারছেন না। কিন্তু মুশকিল হচ্ছে যে সংখ্যার হিসেবে যদি গন্ডগোল হয়, প্রথম কথা হলো মৃত্যুর সংখ্যাটা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ জীবনের সংখ্যা। আর জীবনের সংখ্যাটা জানতে গেলে আমাদের যেটা মূল দরকার, আমাদের জানতে হবে কতজনের সংক্রমণ হচ্ছে। এই জায়গাটায় কেন্দ্র এবং রাজ্য কিন্তু পরিষ্কারভাবে আমাদেরকে তথ্য দিচ্ছে না, কারণ সংক্রমণের একটা এস্টিমেট আছে, একটা সংখ্যা যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রতিদিন সকাল বিকেলে শুনতে পাচ্ছি, তার সঙ্গে একটা এস্টিমেটের প্রশ্ন আছে, যে এস্টিমেটটা আমাদের কাছে যদি থাকতো আমরা অনেক বেশি কনফিডেন্স পেতাম। এ নিয়ে তো কোনো সন্দেহই নেই যে আমাদের ক্ষেত্রে, অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ বা বিহার, উড়িষ্যা, এক্ষেত্রে আমাদের যে সংক্রমণের মাত্রা বা মৃত্যুর যে মাত্রা, অনেক রকম হিসেবে হয়তো দেখা যাচ্ছে কিছু খারাপ বিষয়, কিন্তু মোটের ওপর কিন্তু আমরা বেশ ভালো আছি। তার কারণ লকডাউনের মধ্যেও তো মানুষ বেরিয়েছেন, অনেক মানুষ মেলামেশা করেছেন, খুব সাংঘাতিক মৃত্যু হচ্ছে এমন নয়। কিন্তু মৃত্যুর সংখ্যা নিয়ে যে গোলযোগ, তার বদলে সংক্রমণের সংখ্যা,
সঠিকভাবে সার্ভে করা, সমীক্ষা করা যে কতজন সংক্রমিত হচ্ছেন এবং কতজন সংক্রমিত হচ্ছেন সেটা দেখে লকডাউনটা তুললে আর কত সংক্রমণ বাড়তে পারে তার যে এস্টিমেটটা, এই এস্টিমেটের জায়গাটা এবং এই লকডাউন পিরিয়ডের মধ্যে আমাদের সামনের দিনগুলোর জন্য যে প্রস্তুতি নেওয়ার কথা, সেই প্রস্তুতি নেওয়ার জায়গাটা কিন্তু ভাবার দরকার ছিল। অবশ্যই হাসপাতালের বেড বাড়ানো হচ্ছে, এই কথাটা তো সত্যি যে আমাদের রাজনৈতিক নেতাদের সিলেবাসে এই তারা তাদের মতো করে চেষ্টা করছেন, কিন্তু 3 আর 4 কত, সেটা বামফ্রন্ট আমলে কত, তৃণমূল আমলে কত, বিজেপি আমলে কত, এই যোগফল এত সহজ কয়েকটা যোগফল যদি এত আলাদা হয়ে যায় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াই? ঠিক, এবং এই যোগফলগুলো ভুল হলে আমাদের বিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে পারে। আমি দ্রুত একবার রেশনের কথা একজন বক্তার বক্তব্যে উঠে এলো, দ্রুত একবার রেশন নিয়ে যাবতীয় রাজনৈতিক বিতর্ক যে গোটা দিন ধরে যা চললো সেটা সাম আপ করে আপনাদের সামনে রাখবো, তারপরে এই নিয়ে প্রতিক্রিয়াও নেব। দেখুন, কোথাও থালাবাটি বাজিয়ে, কোথাও থানার সামনে অবস্থান, কোথাও জেলা শাসকের অফিসের সামনে রেশন দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার এভাবেই জেলায় জেলায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। মানুষ খাবার পাচ্ছে না, সেই কারণে খাবারের জন্য বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এ দেখার পরও যদি মুখ্যমন্ত্রী, যদি আপনার নিদ্রা ভঙ্গ না হয়, এই জনবিক্ষোভ এমন একটা জনদাবানলের আকার ধারণ করবে যাকে রোধ করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। 9,30,00,000 ডিজিটাল রেশন কার্ডধারী এবং 65,00,000 কুপনধারী, 9,95,00,000 খাদ্য সাথী স্কিমের এই উপকৃত মানুষের মধ্যে 4,75,00,000 মাত্র 4 দিনেই লিফট করেছেন প্রায় 25,00,000 কুইন্টাল ফুড গ্রেন। রাজ্য সরকারের তরফে এই দাবি করা হলেও রেশন ইস্যুতে সুর চড়িয়েছে বাম কংগ্রেসও। কেন্দ্রীয় সরকারের 5, রাজ্য সরকারের 5 এক মাসে, 10 কেজি চাল গত মাসের, 10 কেজি চাল এ মাসের, 20 কেজি কেউ পেয়েছে পশ্চিমবাংলায়। মানুষগুলোর পেটের খিদেকে ব্যবহার করে অনেক হয়েছে, আর লুটপাট করবেন না। গোটা রেশন ব্যবস্থা দুর্নীতিতে আক্রান্ত। গরিব মানুষের পাওনা চাল চুরি হয়, সেই পাওনা চাল 2 নম্বরই দেওয়া হয়, সেই পাওনা চালের ওজন কমিয়ে দেওয়া হয়, আর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এখানে দল নেই, এখানে অভুক্ত মানুষ, দরিদ্র মানুষের প্রতিবাদ শুনতে পাচ্ছেন। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক শিবির। বিজেপি ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। রেশন একটা বিরাট কর্মযোগ্য, 10 কোটি মানুষকে এই রেশনের দোকান দিয়ে সাহায্য করা খুব একটা সহজ কাজ নয়। পানের সঙ্গে চুন পড়লো কি না পড়লো এরকম একটা ছুতো ধরে গিয়ে আন্দোলন করার কোনো জাস্টিফিকেশন নেই। আমাদের সরকার থেকে তো এই দপ্তর থেকে প্রায় 200 জন রেশন ডিলারকে বরখাস্ত করেছে। তৃণমূলের দাবি রেশন নিয়ে 2-1টি জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে এবং তার নেপথ্যে উস্কানি রয়েছে বিরোধীদের। অতি উৎসাহিত মানুষরা করে ফেলছেন, তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছেন। আমরা তো খবর নিচ্ছি, এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গেছে, কারা সব 20 বছর 21 বছরের ছেলে রেশন নিতে গেছেন। যারা করছে, যারা নেতারা উস্কাচ্ছে, তারা ভুল করছে। এই প্রেক্ষাপটেই চাল নিয়ে কেন্দ্র রাজ্য তুঙ্গে উঠেছে চাপানুতর। করোনা পরিস্থিতিতে কেউ যাতে অভুক্ত না থাকেন সেজন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাথাপিছু 3 কেজি গম এবং 2 কেজি করে চাল দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সেই অনুপাতে পশ্চিমবঙ্গকে প্রয়োজন অনুযায়ী চাল গম দিতে কেন্দ্র প্রস্তুত বলে 30 মার্চ চিঠি দিয়ে জানানো হয় বলে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক সূত্রে দাবি। 8 এপ্রিল রাজ্যের তরফে তার উত্তর দেওয়া হয়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ঠিক কত পরিমাণ খাদ্যশস্য লাগবে তার উল্লেখ করা হয় সেই চিঠিতে। এরপর 10 এপ্রিল এফসিআই এর তরফে ফের চিঠি দিয়ে বলা হয় প্রথম পর্যায়ে 3 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য প্রস্তুত রাখা আছে, আপনারা নিয়ে যান। কিন্তু অভিযোগ রাজ্য সরকারের তরফে তার কোনো উত্তর দেওয়া হয়নি। 15 ও 18 এপ্রিল ফের চিঠি দেয় কেন্দ্র। এরপর 19 এপ্রিল রাজ্য সরকার কেন্দ্রের সেই চাল তোলার জন্য অর্ডার ইস্যু করে, কিন্তু কেন্দ্রের অভিযোগ এপ্রিলে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ 3.09 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্যের মধ্যে 1.7 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য এখনো তোলেইনি রাজ্য সরকার। এর মাঝেই মে মাসের জন্য আরো 3,38,000 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করেছে কেন্দ্র। FCI also reminded state government to start
লিফটিং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা রাইস এখন অব্দি 1.7 1,70,000 মেট্রিক টন রাইস এখনো এসআইয়ের গোডাউনে পড়ে আছে। তো তাকে দোষ দিচ্ছে না। কেন্দ্রের অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে রাজ্য সরকার। যে কথা আজকে বাবুল সুপ্রিয় বলেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতে এই ধরনের অর্ধসত্য কথা বলার জন্য, যা মিথ্যার থেকেও ভয়ঙ্কর। আমি খুশি হতাম যে বাংলার একজন জনপ্রতিনিধি হিসাবে, কেন্দ্রের মন্ত্রী হিসাবে যদি তিনি রাজ্য এবং কেন্দ্রের মধ্যস্থতা করে বাংলার মানুষের জন্য বাড়তি খাদ্যশস্য আনা। সব মিলিয়ে করোনা আবহে রেশন নিয়ে অব্যাহত তরজা। এবিপি আনন্দ। আমি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের কাছে আসবো। পার্থদা, আমি বিরোধীদের বায়বীয় কোনো অভিযোগ নিয়ে আসছি না, একেবারে স্পেসিফিক একটা অভিযোগই আমার চোখে পড়লো, সেটা নিয়ে আসছি, কারণ আমাদের সময় যথেষ্ট কম। বিজেপির অভিযোগটা কি? 30শে মার্চ জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় 2 কিলো চাল এবং 3 কিলো গম দেওয়ার কথা রাজ্য সরকারকে জানানো হলো। প্রথম মাসে এটাও জানানো হলো যে 3 লক্ষ মেট্রিক টন একেবারে তৈরি আছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া জানালো এই যোজনায় পশ্চিমবঙ্গের গ্রাহক অর্থাৎ কার্ড হোল্ডার 6 কোটি 1 লক্ষ মানুষ। 8ই এপ্রিল রাজ্য সরকার প্রথম রেসপন্ড করলো। 10ই এপ্রিল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আবার চিঠি দিয়ে জানালো যে রাজ্য চাল সংগ্রহ করে নিয়ে যাক, রাজ্য চাল নিল না। 15ই এপ্রিল এবং 18ই এপ্রিল আবার দুটো রিমাইন্ডার দেওয়া হলো রাজ্যকে চাল নিয়ে যাওয়ার জন্য। 19শে এপ্রিল রাজ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউন থেকে চাল সংগ্রহ করার জন্য যে অর্ডার দরকার সেই অর্ডার ইস্যু করলো। বিজেপির অভিযোগ হচ্ছে যে 9.25 কোটি মানুষের 6 কোটি 1 লক্ষ মানুষ তারা উপকৃত হতেন, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক মাইলেজ কেন্দ্র সরকার বা কেন্দ্রের শাসক দল বিজেপি পেয়ে যাবে বলে রাজ্য সরকার গড়িমসি করলো। মানবেন পার্থদা? 1.5 মিনিট সময় পাবো? হ্যালো সুমন দা। হ্যাঁ অবশ্যই, হ্যালো, একদম সমান সময় আপনাকে আর জয়প্রকাশ দাকে দেবো, তারপর বিরতি নেব। হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার শোনা যাচ্ছে, আপনি বলুন। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ 30শে এপ্রিলের মধ্যে এফসিআই থেকে 3 লক্ষ মেট্রিক টন চাল রাজ্য সরকার তুলে নিয়েছে। যদি বিজেপি নেতাদের কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আরটিআই করতে বলুন, উত্তরটা পেয়ে যাবেন। বাংলার মানুষকে মিথ্যে কথা বলবেন না। এক। দ্বিতীয় হচ্ছে, ডাল দেওয়ার কথা ছিল 6 কোটি 1 লক্ষ মানুষকে 1 কেজি করে, তাতে লাগে হচ্ছে 14,500 মেট্রিক টন। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারের কাছে না 7,500 মেট্রিক টন মতো ডাল পাঠিয়েছে, যেটা 3 মাসের জন্য প্রায় 45,000 মেট্রিক টন পাঠানোর কথা, মানে পার মান্থ 14,445 মেট্রিক টন পাঠিয়েছে, মাত্র 7,500 এরকম। আমি আপনাকে একদম অথেন্টিক বলছি, আমাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারে, যা বলবেন আমি জনসমক্ষে এবিপি আনন্দে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। আমি একদম স্পেসিফিক বলছি, পশ্চিমবাংলায় 21,200 রেশন শপ আছে, এবং আপনি জানেন যে এই রেশন শপ তন্ময়দারা যাই বলুক, তন্ময়দাকে পরে একটা উত্তর দেব, চার্নকের ব্যাপারে তন্ময়দা যদি আমায় কাগজ দেখায়, উপযুক্ত তদন্তের জন্য সেই কাগজ আমি সিএম এর কাছে পাঠাবো। আমি ওপেনলি তন্ময়দাকে এখানে বললাম। আর একটা কথা বলছি, 21,200 যে রেশন দোকানের মালিক আছে তার বেশিরভাগটাই সিপিএম এর আমলে তারা সব লাইসেন্স পেয়েছিল। তার মধ্যে 273 জনকে ইতিমধ্যেই রেশনিং ব্যবস্থায় 7টা প্রসেস আছে, যার মাধ্যমে সাসপেন্ড করা যায়, বহিষ্কার করা যায়, পেনাল্টি করা যায়। অলরেডি 273 জনকে করা হয়েছে। আজকেই বোলপুরের একজন রেশন দোকানের মালিক অনৈতিক কাজ করেছে, সঙ্গে সঙ্গে তাকে সিজ করে দেওয়া হয়েছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। একটা স্পেসিফিক নাম্বার দেওয়া হয়েছে, কোথাও রেশনিংয়ের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে সেই স্পেসিফিক নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে। আমি বলবো, হতে পারে কোনো রেশন দোকানের মালিক খারাপ, হাতের 5 আঙ্গুল সমান না, সব প্রফেশনের সবাই ধোয়া তুলসী পাতা না, হতেই পারে রেশন দোকানের কোনো মালিক খারাপ, তাদের বিরুদ্ধে অভিযোগ করুন, কিন্তু টোটাল রেশনিং ব্যবস্থাকে গুলিয়ে ফেলে দিয়ে গরিব মানুষের পেটে দয়া করে লাথি মারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে গরিব মানুষের দুঃখ বোঝাতে আসবেন না। বেশ, পার্থদা আপনি 1.5 মিনিট চেয়েছিলেন, আমি ঠিক তার দ্বিগুণ সময় দিলাম, 3 মিনিট দিলাম, আর 3 মিনিট দিলাম জয়প্রকাশ মজুমদারকে। বলুন জয়প্রকাশ, আপনার উত্তর। স্পেসিফিক উত্তর দিয়েছেন পার্থ ভৌমিক।
আরে আজকে তো সবাই জানি যে রেশনে লোকে খাদ্য পাচ্ছে কি পাচ্ছে না, এইসব বক্তৃতা দিয়ে তো লাভ নেই। 3 লক্ষ টন চাল তুলেছেন, স্বীকার করলেন। এবার সেটা কি রেশনের দোকানের মাধ্যমে লোকের কাছে পৌঁছলো? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 5 কিলো করে দেবেন, ওদিকে 3 লক্ষ টন কেন্দ্রের থেকে তুলেছেন। আজ পর্যন্ত এই ডিস্ট্রিবিউশনে মানুষের কাছে চাল কতখানি পৌঁছলো? মানুষ রাস্তায় কেন? খেতে পাচ্ছে না কেন? মায়েরা কেন রাস্তায়? এগুলো এদের চোখে পড়ছে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বললে মানুষের পেট ভরবে না। মানুষের কাছে চাল পৌঁছতে হবে। আর সেই চাল পৌঁছানোর ব্যাপারে সব থেকে বড় বাধা হচ্ছে তৃণমূলের মাঝারি আর ছোট নেতারা। তারা রেশনের চাল চুরি করছে। আবার বলছি, গ্রামে গঞ্জে গিয়ে দেখুন, রেশনের দোকানের মালিকদের আপনারা সাসপেন্ড করছেন। 221,200 মধ্যে 200 জনকে শাস্তি দিয়েছেন। আর কয়েক হাজার কি লাখ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে চুরি করলো, নিজেদের বাড়িতে নিয়ে গেল চাল, লোকজনদের দিল না, তাদেরকে কে শাস্তি দেবে? আর জ্যোতিপ্রিয় মল্লিক অপদার্থ একটা খাদ্য খাদ্যমন্ত্রী, সচিবকে সরিয়ে দিলেন যে খাবার দিতে পারছে না মানুষকে। করিমপুরের মমতা বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে মানুষের পেট ভরবে না, মানুষকে খেতে দিতে পারেননি। এই পশ্চিমবঙ্গে মানুষ খাওয়ার জন্য, আর মায়েরা যখন চেয়েছে খাবার, তাদের লাঠি মেরেছেন, পুলিশ পাঠিয়েছেন। দুজনকেই ধন্যবাদ। নিখুঁত সময়, একেবারে স্টপ ওয়াচ দেখে দুজনকে সমান সময় দিলাম। আমি এবার আপনাদের দেখাবো যেটা শুরুতেই বলছিলাম, যে কলকাতা পুরসভার 312টা কন্টেইনমেন্ট জোন কলকাতা পুলিশের তরফে সেই তালিকা প্রকাশ করা হয়। 227টি ছিল এপ্রিলের শেষে, অর্থাৎ নতুন যোগ হলো কটি? 85টি। এই 85টি কোন কোন এলাকা? আমি দ্রুত একবার এই খবরটা দেখি। করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে আশঙ্কা ও উদ্বেগও। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার 316টি কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ। এর আগে এপ্রিলের শেষে কলকাতায় 227টি কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। অর্থাৎ করোনা উদ্বেগ বাড়িয়ে কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল 89টি। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি উত্তর কলকাতায়। সেখানে নতুন কন্টেনমেন্ট জোনগুলি হল শোভাবাজার স্ট্রিট, শ্যামপুকুর, ক্ষুদিরাম বসু সরণি বেলগাছিয়া রোড, রাজা মনীন্দ্র রোড চিতপুর, নর্দার্ন অ্যাভিনিউ পাইকপাড়া, রবীন্দ্র সরণি, ডালিমতলা লেন বিডন স্ট্রিট, মাধব দাস লেন এপিসি রোড, মনমোহন বোস স্ট্রিট, নীলাম্বর মুখার্জি স্ট্রিট উল্টোডাঙ্গা, রামরতন বোস লেন, ললিতা মিত্র লেন, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, মানিক বোস ঘাট স্ট্রিট জোড়াবাগান, বিকেপাল অ্যাভিনিউ, কালী প্রসন্ন ব্যানার্জি রোড, মথুর সেন গার্ডেন লেন, জোড়াবাগান ট্রাফিক গার্ড, আহিরিটোলা সংলগ্ন রবীন্দ্র সরণি, গণপতি সরকার লেন উল্টোডাঙ্গা, গণপতি অ্যাপার্টমেন্ট উল্টোডাঙ্গা, শশীতলা রোড নারকেলডাঙ্গা মেন রোড, ফুলবাগান সংলগ্ন নারকেলডাঙ্গা মেন রোড, মণিকরণ কমপ্লেক্স, রামমোহন মল্লিক গার্ডেন লেন, আঢ্য সারদা ঘাট রোড বড়বাজার, মহর্ষি দেবেন্দ্র রোড, নিমতলা ঘাট স্ট্রিট, ধর্মতলা লেন, পাথুরিয়া ঘাটা স্ট্রিট, টেগর ক্যাসেল স্ট্রিট, রমেশ দত্ত স্ট্রিট, উমেশ দত্ত লেন, রাজা গুরুদাস স্ট্রিট, শেঠবাগান লেন গিরিশ পার্ক, নন্দমল্লিক লেন, পিয়ারি দাস লেন, বৈষ্ণব সম্মিলনী লেন বিডন স্ট্রিট, চালতাবাগান লেন, কৈলাস বোস স্ট্রিট, ঘোষ লেন, বিনোদ সাহা লেন, সুকিয়া স্ট্রিট, মহেন্দ্র সরণি, মানিকতলা বাজার, বিডন রো, লাটুবাবু লেন, আমহার্স্ট রো, বাটিক লেন, রমানন্দ চ্যাটার্জি স্ট্রিট, রামমোহন সরণি, হারপার রোড নারকেলডাঙ্গা, রাজা রাজনারায়ণ স্ট্রিট, তারক প্রামাণিক রোড গিরিশ পার্ক, কেশবচন্দ্র সেন স্ট্রিট, বেনিয়াটোলা লেন, পটুয়াটোলা লেন। কিন্তু এই কন্টেনমেন্ট জোনগুলির কি অবস্থা? সেখানে কি আদৌ কড়া নজরদারি রয়েছে? তা দেখতে বেরিয়েছিলাম আমরা। প্রথমে উত্তর কলকাতার জোড়াবাগান ট্রাফিক গার্ড। একজন ট্রাফিক সার্জেন্ট করোনা আক্রান্ত হওয়ার পরই এই এলাকাকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। সোমবার এখানে আসেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার জাভেদ শামীম। শহরের কন্টেনমেন্ট জোনের মধ্যে অন্যতম জোড়াবাগান ট্রাফিক গার্ড। বাজার লাগোয়া এই জোড়াবাগান ট্রাফিক গার্ডের বাইরে গার্ডরেল রাখা রয়েছে এবং ভেতরে যে গাড়িগুলো এই ট্রাফিক গার্ডের পুলিশ ব্যবহার করেন সেই গাড়িগুলোকে স্যানিটাইজ করা হচ্ছে, সেই ছবিটাই দেখা যাচ্ছে। তবে নতুন করে কন্টেনমেন্ট জোন হওয়া ক্ষুদিরাম বসু সরণিতে ধরা পড়ল ঢিলে ঢালা ছবি।
বেলগাছিয়া ক্ষুদিরাম বোস সরণি 1 সপ্তাহ আগে থেকেই এই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে বিবেচনা করা হয়েছে। ঠিক রাস্তার সামনে এইভাবেই গার্ডরেলে রাখা রয়েছে, একটা জায়গা ফাঁকা রয়েছে যেখান থেকে ভেতরের লোক বাইরে আসছেন, বাইরের লোক ভেতরে যাচ্ছেন। অনেক জায়গায় আবার গার্ডরেলটুকুও চোখে পড়েনি, যেমন আমহার স্ট্রিট। প্রথমে সুকিয়া স্ট্রিটের ছবি দেখাচ্ছি, যে এখানে কন্টেনমেন্ট হিসেবেই এই এলাকাকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু আলাদাভাবে গার্ডরেল বা আলাদাভাবে কোনো রকম ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে না। উল্টো দিকে এই কৈলাস বোস স্ট্রিট, তার ঠিক শুরুতেই গার্ডরেল দেওয়া রয়েছে, কাঠের পাটাতন দিয়ে আটকানো রয়েছে। এলাকার লোক যেমন করেছেন তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকেও করা হয়েছে। কড়াকড়ি হয়েছে 2 সপ্তাহ 3 সপ্তাহ থেকে আমাদের পুরো ব্যারিকেড করে দেওয়া কন্টেনমেন্ট জোন। আমরা নিজেরা এলাকার ছেলেরা বাঁশ দিয়ে পুরো ব্লক করে দিয়েছি, যাতে বাইরের কেউ ঢুকতে না পারে এলাকার লোক ছাড়া। কলকাতা পূর্ব ও মধ্য কলকাতার নতুন কন্টেনমেন্ট জোনগুলি হল ছাতুবাবু লেন এন্টালি, তাঁতিবাগান লেন, নূর আলী লেন, ইসমাইল স্ট্রিট এন্টালি, এলিয়ট রোড, সার্কাস অ্যাভিনিউ, বেনিয়াপুকুর লেন, ইমদাদ আলী লেন তালতলা, জানবাজার, তালতলা লেন, ওয়ালিউল্লাহ লেন, হাটগাছিয়া রোড ধাপা, গোবিন্দ খটিক রোড, নিউ পার্ক স্ট্রিট, সৈয়দ আমির আলী অ্যাভিনিউ, কুষ্টিয়া মসজিদ বাড়ি লেন তিলজলা, পিকনিক গার্ডেন রোড, মেডিকেল কলেজ সংলগ্ন কলেজ স্ট্রিট, নবীন কুণ্ডু লেন, মহেন্দ্র সরকার স্ট্রিট মুচিপাড়া, শিয়ালদা কোলে মার্কেট, মেট ক্যাফে স্ট্রিট, গ্রান্ট লেন, বো স্ট্রিট, মতিশিল স্ট্রিট, ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিট, ওয়েস্টার্ন স্ট্রিট, ধর্মতলার নীলমণি হালদার লেন, নিউ মার্কেট, ইডেন হসপিটাল লেন, মেডিকেল কলেজ হাসপাতালের সার্ভিস কোয়ার্টার্স, ইডেন হসপিটাল রোড, গিরিবাবু লেন, গঙ্গাধর বাবু লেন, ক্ষেত্রদাস লেন, কপালীতলা লেন, শম্ভু দাস লেন, গণেশচন্দ্র অ্যাভিনিউ, মালিপাড়া রাজা সুবোধ মল্লিক সরণি, মার্কেট স্ট্রিট, কলিন স্ট্রিট, উমাদাস লেন, নিউ মার্কেট, তালতলা বাজার স্ট্রিট, ডক্টরস লেন। পূর্ব কলকাতার নারকেলডাঙ্গা মেইন রোডে গিয়ে দেখা গেল সেখানে নাকা চেকিং করছে পুলিশ। গত 2 সপ্তাহ ধরে ছবিটা ঠিক এরকমই। কন্টেনমেন্ট জোন হিসেবে আগেই বিবেচনা হয়েছে এই এলাকা, এবং সেই জন্য আগে থেকে এখানে গার্ডরেল দেওয়া রয়েছে। সবসময় এখানে পুলিশি পহরাও থাকছে। যে গাড়িগুলো বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছে সেই গাড়িদের আগে পরিচয় জানাতে হচ্ছে এবং কোথায় যাচ্ছে সেটা জানাতে হচ্ছে। নতুন 85টি কন্টেনমেন্ট জোনগুলির মধ্যে দক্ষিণ কলকাতার অন্তর্গত যে এলাকাগুলি রয়েছে সেগুলি হল ঢাকুরিয়া, হালতু, শরৎ বোস স্ট্রিট, জিসি বোস রোড, পানবাগান লেন, হরলাল দাস স্ট্রিট, করেয়ার ঝাউতলা রোড, ঝাউতলা লেন, শামসুল হুদা রোড, বিবি চ্যাটার্জি রোড, পণ্ডিতিয়া প্লেস, পণ্ডিতিয়া টেরেস, পণ্ডিতিয়া রোড বস্তি, কেয়াতলা লেন, কেয়াতলা রোড, 2 ও 3 নম্বর লেক ক্যাম্প বস্তি, এসপি মুখার্জি রোড, রজনী সেন রোড, কবির রোড, পঞ্চাননতলা বস্তি, খিদিরপুর নিত্য ঘোষ স্ট্রিট, খিদিরপুর কবিতীর্থ লেন, সুধীর বসু রোড, ব্রনফিল্ড রোড, লিওনার্ড রোড, মিডল রো, ক্লাইভ রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, মোল্লাহাটি বস্তি, যাদবপুর সেন্ট্রাল রোড, যাদবপুর সাউথ রোড, প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোড, ইব্রাহিমপুর রোড, রামঠাকুর সরণি, গল্ফ গ্রিন অরবিন্দ নগর, নিউ সন্তোষপুর অজন্তা রোড, জনতা রোড, গড়িয়া ব্রহ্মপুরের সতীন্দ্রপল্লী, নতুন পল্লী পূর্ব পুটিয়ারি, দীনেশপল্লী খালপাড়, ঠাকুরপাড়া রিজেন্ট পার্ক, বাবুপাড়া, অভিষিক্তা 2, হ্যাকি নুক কোঅপারেটিভ সোসাইটি আনন্দপুর, মার্টিনপাড়া আনন্দপুর, বৈষ্ণবঘাটা পাটুলি, অহল্যানগর, মহল অ্যাপার্টমেন্ট মুকুন্দপুর, শতাব্দী পার্ক, বেচারাম চ্যাটার্জি রোড, ডক্টর AK রোড, বদরতলা, বিপি রোড, আয়ুবনগর, আব্দুল কবির রোড, ফতেপুর ভিলেজ রোড গার্ডেন রিচ, রামনগর লেন, সারদাপাড়া, বৈষ্ণবপাড়া, ম্যাথরপাড়া, বাংলা বস্তি, আয়রন গেট রোড, পাহাড়পুর, শ্যামলাল লেন, ফতেপুর সেকেন্ড লেন মেটিয়াবুরুজ, ধীমান বাগান লেন, মুদিয়ালি রোড, কারবালা রোড, ফারুক রোড, রাজাবাগান, সাতগড়া বাইলেন, ব্রজমণি দিব্য রোড, নারায়ণ রোড, KK রোড, ডায়মন্ড হারবার রোড। দক্ষিণ কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরে গিয়েও দেখা গেল কড়া পাহারায় রয়েছে পুলিশ। তাই 19 দিন আগে থেকে এইভাবে গার্ডরেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বা আটকে দেওয়া হয়েছে, যাতে বাইরের লোক ভেতরে এবং ভেতরের লোক বাইরে না আসতে পারে। এবং এখানে রয়েছে পুলিশি প্রহরা, এবং এই পুলিশি প্রহরা কিন্তু 24 ঘন্টার জন্য রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। কন্টেনমেন্ট এরিয়া, সেখানে রেস্ট্রিকশন যেমন লাগু করা হয়েছে সেটা লোককে মানতে হবে। সরকার অ্যাডভাইস করেছেন যে আপনারা বাইরে বেরোবেন না, আপনারা কন্টেন্ট থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন, মাস্ক ইউজ করুন, সেগুলো তো আমাকে আপনাকেই করতে হবে। ক্রস জোন হিউম্যান কন্ট্যাক্ট যতটা মিনিমাম সম্ভব ততটা করতে হবে। অ্যাবসোলুট স্যানিটাইজেশন, এই হ্যান্ড হাইজিন এবং সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক, এই তিনটে কিন্তু আরও বেশি করে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ
দুটো কন্টেনমেন্ট জোনের মাঝখানে থাকলে তার কিন্তু প্রচণ্ড প্রবণতা থাকবে সেখান থেকে ইনফেক্টেড হওয়ার। তাই সেই জায়গাগুলোকেও কিন্তু প্রায় একই প্রোটেকশন নিতে হবে। হয়তো একটু দোকান বাজার খোলা থাকতে পারে, কিন্তু প্রোটেকশনের দিক থেকে কিন্তু পার্সোনাল প্রোটেকশনটা একই লেভেলে করা দরকার। গোটা দেশে কেন্দ্র যে 20টি জেলায় বিশেষ টিম পাঠাচ্ছে যেখান থেকে করোনা সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি, তার মধ্যেও অন্যতম কলকাতা। সব মিলিয়ে উদ্বেগে শহরবাসী। আবির দত্ত ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এবার আমি আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার পরের প্রতিবেদনে। আপনারা জানেন যে লকডাউন ঘোষণা হওয়ার পর 42 দিন কেটে গেছে। প্রথম ট্রেন ঢুকলো রাজস্থানের আজমেরে আটকে পড়া 1188 জন শ্রমিক এবং পুণ্যার্থীকে নিয়ে। আমরা বারবার যে ইস্যুটাকে তোলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই মানুষগুলো, নিঃসন্দেহে তাদের স্বাগত জানাচ্ছি, আমরা ভীষণ খুশি, কিন্তু তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ঠিক কি কি করা হয়েছে, কতটা সতর্ক আমরা যে তারা যদি অসুস্থ হন চিকিৎসা হলো কিনা, এবং যদি এই সংক্রামক অসুখ করোনায় তারা আক্রান্ত হন তারা আর কাউকে যেন সংক্রমিত করতে না পারেন। সেক্ষেত্রে আপনারা জানেন সিরিজ অফ প্রতিবেদন এই ঘণ্টাখানেকের অনুষ্ঠানে আমরা রেখেছিলাম। আজকে কি কি ফলোড হলো, বিশেষজ্ঞরা এতদিন ধরে যা আমাদের বলে এসেছেন সেই প্রতিবেদনটা দেখিয়ে তারপর তার বিশ্লেষণে আসবো। ঘরে ফিরলেন, ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হলো, হাতে হাতে স্যানিটাইজারও দেওয়া হলো, কিন্তু সব জায়গায় লালা রসের নমুনা নেওয়া হলো না। তৃতীয় দফা লকডাউন শুরুর দুদিন পর স্পেশাল ট্রেনে বাংলায় ফিরলেন রাজস্থানের আজমেরে আটকে পড়া 1188 জন শ্রমিক ও পুণ্যার্থী। সেদিনই ডানকুনি স্টেশনে দেখা গেল এই ছবি। মঙ্গলবার সকাল 10:45 হুগলি ডানকুনি স্টেশনে পৌঁছয় শ্রমিক পুণ্যার্থী বোঝায় স্পেশাল ট্রেন। উপস্থিত ছিলেন মন্ত্রী আমলারা। थैंक्स टू राजस्थान गवर्नमेंट एंड वेस्ट बंगाल गवर्नमेंट, हम लोग को बहुत अच्छा से लाया गया, कोई प्रॉब्लम नहीं हुआ आने में, अभी भी कोई प्रॉब्लम नहीं हुआ। हम लोगों ने कुछ पे नहीं किया, सारा कुछ खाने के लिए भी रेल पे मिला, यहाँ पे भी मिला, रेल पे अभी भी यहाँ पे भी ब्रेकफास्ट मिला। অভ্যর্থনা জানানোর পর শ্রমিক পুণ্যার্থীদের থার্মাল স্ক্রিনিং করা হয়, গায়ে ছেটানো হয় স্যানিটাইজার। মেডিকেল ডেস্ক থেকে সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নিয়মাবলী এবং এক পাতা হাইড্রোক্সি ক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হয়। তবে কারো লালা রসের নমুনা সংগ্রহ করা হয়নি। প্রত্যেকে থার্মাল স্ক্রিনিং হচ্ছে, তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এবং কোথাও কোনো অসুবিধা থাকলে সঙ্গে সঙ্গে সেটাকে নোটিশ করা হচ্ছে। এরা সবাই বলা আছে ওখানে গেলেই স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের কাছে ইনফর্ম করা হচ্ছে, তারা কিন্তু কোয়ারেন্টাইনে যাবে। ওটা যেরকম বুঝবে ওখানে স্থানীয় প্রশাসন সেই কোয়ারেন্টাইনে যাবে। ডানকুনি থেকে নিজের নিজের জেলায় যাওয়ার জন্য নির্দিষ্ট বাসে তোলা হয় শ্রমিক পুণ্যার্থীদের। হুগলির 38 জনকে নিয়ে যাওয়া হয় দাঁতপুর পোলবার মহেশ্বরপুর হাইস্কুলে। এখানে অবশ্য নজরে পড়ে ভিন্ন ছবি। স্বাস্থ্য শিবিরে সকলের লালা রসের নমুনা সংগ্রহ করা হয়, এরপর পাঠানো হয় হোম কোয়ারেন্টিনে। এখানে আমাদের নাকের ড্রপ দিয়ে পরীক্ষা করেছে, আর মানে গলা থেকে লালা রস নিয়েছে, নরমাল স্ক্যানিং হয়েছে। আবার হুগলির মহেশ্বরপুরের উল্টো ছবি হাওড়ার সাঁতরাগাছিতে। সরকারি মেডিকেল ক্যাম্পে রাজস্থান ফেরত শ্রমিক এবং পুণ্যার্থীদের থার্মাল স্ক্রিনিং হলেও হয়নি সোয়াব টেস্ট। একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে যেখানে জেলা স্বাস্থ্য দপ্তরে যারা চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছে এবং প্রথমেই তারা থার্মাল গান দিয়ে তাদেরকে বডির টেম্পারেচার মাপছেন, তবে কোনো ধরনের সোয়াব টেস্ট হচ্ছে না। থার্মাল গানটা দিয়ে তাদের বডি টেম্পারেচারটা কত প্রাইমারি সেই স্ক্রিনিংটা হচ্ছে এখানে, দিয়ে তারপরে তাদেরকে একটা ফিট ফর ট্রাভেল সেই সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে আমরা ওষুধপত্র দিচ্ছি, না হাইড্রোক্লোরোকুইন যেটা রয়েছে সেটা দিচ্ছি। এদিন 90 জনেরও বেশি শ্রমিক পুণ্যার্থীকে সাঁতরাগাছি থেকে বাসে করে হাওড়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। ডানকুনি থেকে আজমের ফেরতদের নিয়ে সরকারি বাস আসে এই সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে, আর সেখানে থার্মাল স্ক্রিনিংয়ের পরে তাদেরকে এই লোকাল যে বাসগুলো রয়েছে সেই বাসেতে তোলা হয় এবং এই লোকাল বাসেতে তুলে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। নিয়ম মেনে আজমের ফেরত শ্রমিক পুণ্যার্থীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে প্রশাসন। কিন্তু করোনা সংক্রমণ রুখতে গেলে শুধু সতর্কবার্তা দেওয়াটাই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরা যে বাড়িতে থাকবেন, হোম কোয়ারেন্টাইনে থাকবেন, তা হোম কোয়ারেন্টাইনের যে নিয়মগুলো আছে, যে আইসোলেশনের যে নিয়মগুলো আছে, একজন ছাড়া আর কেউ তার সঙ্গে দেখা করতে পারবেন না, তার জন্য গ্লাস পরা ইত্যাদি ইত্যাদি যা যা কিছু আছে আপনারা সবাই জানেন, তা সেগুলো মেনটেন হবে তো। বিশেষ করে গ্রামের দিকে কটা বাড়িতে তার জন্য আলাদা একটা ঘর ইত্যাদি থাকবে, নজরদারি ফাঁক রাখা যাবে।
এদিনই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক, পুণ্যার্থী, রোগী এবং পড়ুয়াদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে বাংলায়। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন হলো, গ্রাম বাংলায় তো সিংহভাগ বাড়িতে এক একটি ঘরে অনেকে মিলে থাকেন, সেখানে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের আলাদা ঘর বা শৌচাগারের ব্যবস্থা হবে কি করে? তারা যে হোম কোয়ারেন্টিনের সব নিয়ম মানছেন তার উপর নজরদারি করবে কে? ভিন রাজ্য থেকে আসা কেউ যদি সংক্রমিত হন এবং বাড়ির বাইরে গেলে তাদের থেকে অন্য কেউ যদি সংক্রমিত হন, তাহলে তো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। প্রশাসন কি সেটা দেখবে? শুধুমাত্র থার্মাল স্ক্রিনিং আর হাইড্রক্সি ক্লোরোকুইন ট্যাবলেট হাতে দেওয়াই কি যথেষ্ট? অর্ণব মুখোপাধ্যায়, সুনীত হালদার ও সোমনাথ মিত্র, এবিপি আনন্দ। আমি সরাসরি এ নিয়ে কথা বলবো ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। ডক্টর বিশ্বাস, একটা ছবি আমাদের উদ্বিগ্ন করছে, আরেকটা ছবি স্বস্তি দিচ্ছে। অর্থাৎ কোনো এসওপি নেই, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নেই। কোথাও সোয়াব টেস্ট হয়েছে, আবার কোথাও একদম থার্মাল স্ক্রিনিং করে বাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। হুগলিতে ধনেখালির কাছে মহেশ্বরপুর আমাদের একদম স্বস্তি দিচ্ছে এই ছবিটা। ধরুন সোয়াব টেস্ট হয়েছে, প্রয়োজনে 14 দিনের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। আবার পাশাপাশি হাওড়ার একটা জায়গায় ছবি দেখলাম, কোনো সোয়াব টেস্ট হচ্ছে না, কোয়ারেন্টিনের প্রশ্ন নেই, থার্মাল গান, যেটা আপনারাই বলেন, বিশেষজ্ঞরা বলেন ব্যবহার করা এবং না করা সমান, ঢেলে বাজারে বিক্রি হচ্ছে এবং যেটা থেকে কিছুই প্রমাণিত হয় না। আমি বলছি, যখন আমরা প্লেন চালাচ্ছিলাম, যখন এয়ারপোর্টগুলো খোলা ছিল, তখন বিদেশ থেকে কেউ এলে একেবারে বাধ্যতামূলকভাবে 14 দিনের কোয়ারেন্টিনে যেতে হচ্ছিল। আজকে আমরা এত মানবিক হওয়ার কথা বলছি, মানবিক কারণে এই মানুষদের নিয়ে আসা হচ্ছে, কিন্তু আমরা কোথাও এদের প্রতি অমানবিক হচ্ছি না? যে মানুষগুলো অন্য রাজ্যে জীবিকার জন্য যাদের যেতে হচ্ছে, আমরা কি করে এক্সপেক্ট করব যে তাদের বাড়িতে তাদের থাকার জন্য, ইন্ডিভিজুয়ালদের থাকার জন্য আলাদা ঘর, আলাদা ওয়াশরুম, আলাদা সব বন্দোবস্ত থাকবে? মানে মানুষগুলো সেই আর্থিক সামর্থ্য কোথায় পাবেন? আমি তাদের হাতে এক পাতা হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে দিচ্ছি এবং বলছি যে ভাই তুমি বাড়ি গিয়ে কোয়ারেন্টিনে থাকো। আমি বলছি, এর জন্য কত কষ্ট দিতে হতে পারে আমাদের জনসমাজকে, বা এই মানুষগুলোর প্রিয় পরিজন, আশেপাশের মানুষকে কতটা মূল্য দিতে হতে পারে? ডক্টর বিশ্বাস, দেখুন, একটা কথা, ঘরের ছেলে, ঘরের মানুষ ঘরে ফিরুক, আমরা সবাই আনন্দিত। তাদের অর্থনৈতিক বল নেই বলেই তাদের কিন্তু ফিরতে হয়েছে। অর্থনৈতিক বল থাকলে তাদের এখানে ফিরতে হতো না, তারা ভালোভাবেই বাইরে যেখানে ছিল সেখানে কাজ করতে পারতেন। এখন এখানে এসে একটা বৈষম্যের মধ্যে পড়লো। এক শ্রেণীকে পরীক্ষা করা হলো, আরেক শ্রেণীকে করা হলো না। যখনই তারা নিজেদের জায়গায় যাবেন তখন কিন্তু এই রোগ ছড়াতে পারে। আমরা রোগের সংখ্যা বাড়ছে দেখছি, রোগীর সংখ্যা বাড়ছে দেখছি, মৃত্যুর সংখ্যা বাড়ছে দেখছি, তার সাথে এখনও শীর্ষবিন্দুতে কিন্তু যায়নি। কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা আসুক, তাদেরকে কিন্তু সংঘরোধ করা উচিত ছিল, তাদেরকে গৃহবন্দী করে রাখা উচিত ছিল কোনো হাসপাতালে বা যেখানে কোয়ারেন্টাইন যেসব ইনস্টিটিউশনগুলো নির্দিষ্ট করা হয়েছে। কারণ উপসর্গবিহীন মানুষ কিন্তু বহু, তারা একজন আরেকজনকে ছড়াচ্ছে। সেখানে কিছু মানুষের মৃত্যু হচ্ছে, কিছু মানুষের আরও খারাপ ধরনের রোগটা হয়ে যাচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করতে হচ্ছে। তো এই জায়গায় কিন্তু একটা ইউনিফর্ম একই রকমভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে তাদের লালারস, যারাই ফিরছে তাদের লালারস পরীক্ষা করাটা কিন্তু দরকার ছিল। আমরা তো লালারস পরীক্ষা করছি, আমাদের আরও ব্যাপ্তিটা ঘটাতে হবে। তার সাথে এদের প্রত্যেকজনকে করলে আমরা নিশ্চিন্ত। তবে এই মুহূর্তে করলে হয়তো আমরা একটা ফল পাবো না, হয়তো একটা ঋণাত্মক ফল পাবো, কিন্তু ধনাত্মক ফল পেতে গেলে আরও 14টা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা এদেরকে কিন্তু এত সরলীকরণ করাটা ঠিক হয়নি। আর একটু ভালো করে এদেরকে একটা জায়গায় রাখা উচিত ছিল, তারপর লালারস পরীক্ষা করা। আর এই কথায় কথায় হাইড্রক্সিক্লোরোকুইন, যে ওষুধটা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন এসে গেছে, সেই ওষুধটা কেন দেব? তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তার ভেতরে কি আছে, তার কি হচ্ছে আমরা কিন্তু কিচ্ছু জানি না, কিন্তু তবু আমরা এই ওষুধটা দিয়ে যাচ্ছি অনবরত। এটা কিন্তু আমরা একটা ভুল করছি। সুতরাং এই মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষভাবে নজরদারি দরকার। তারা যেখানেই গেছে, আমি অনুরোধ করব পাড়ার লোকেরা যারা আছেন, যারা পাশে আছেন, কাছাকাছি আছেন, তারা যেন এদের প্রতি একটা তীক্ষ্ণ নজরদারি দেয়। প্রশাসনকে অনুরোধ করব, একটা নজরদারি দরকার, তা না হলে কিন্তু এই রোগ আরও ছড়াবে। উপসর্গবিহীন মানুষ প্রচুর, সেটা কিন্তু আমরা জানি, আমাদের আরও কিন্তু এটা জানাতে হবে। পরীক্ষাগুলো কিন্তু করতে হবে ভালোভাবে।
অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমি ডক্টর বিশ্বাসের কথা সূত্র ধরে আপনাদের শুধু এইটুকু বলতে পারি যে আমরা এই ঘটনা থেকে যেন শিক্ষা নিই। তার কারণ আমাদের কাছে যে তথ্য, আরো অন্তত 2টো ট্রেন ঢুকবে, প্রায় 2500 মানুষ অন্য রাজ্যে যারা আটকে আছেন, যারা পরিযায়ী শ্রমিক, তারা ফিরবেন। সুতরাং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন সতর্ক হই এবং আজকে যারা এলেন তারা সুস্থ থাকুন এই কামনা করে বলবো যে স্থানীয় প্রশাসন যেন নজরদারির কাজটা, তারা কেমন আছেন, তারা সত্যি কোয়ারেন্টিনে থাকলেন কিনা, সেই বিষয়ে তাদের সার্ভিলেন্স বা নজরদারিটা যেন চালিয়ে যান। আমি একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে যেতে যেতে এত উদ্বেগের খবরের পাশাপাশি একটা স্বস্তির খবর আপনাদের বলেছিলাম যে কলকাতায় যে 141টা ওয়ার্ড আছে, সেই 141টা ওয়ার্ডের মধ্যে 32টি ওয়ার্ডে কোনো কন্টেনমেন্ট জোন নেই। আমি দ্রুত আপনাদের দেখাবো কোন 32টা ওয়ার্ডের কথা আমরা বলছি এখনো পর্যন্ত যেখানে কন্টেনমেন্ট জোন হয়নি, তৈরি হয়নি, ঘোষণা হয়নি। দেখুন, স্বস্তির খবর বলেছিলাম। কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা 227 থেকে বেড়ে 1 লাফে হয়েছে 316টি। রাজ্যে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, সঙ্গে মৃত্যু। তবে এর মধ্যেও আশার আলো, কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে এমন 35টি ওয়ার্ড রয়েছে যেখানে কোনো কন্টেনমেন্ট জোন নেই। এমনই তথ্য প্রকাশ করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুরসভার কন্টেনমেন্ট মুক্ত ওয়ার্ডগুলি হল 2, 16, 70, 71, 83, 88, 89, 92, 94, 97, 98, 99, 100, 102, 103, 105, 112, 113, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 127, 128, 129, 132, 133, 138, 142, 143 এবং 144। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এলাকা কন্টেনমেন্ট জোনের মধ্যে নেই সেখানে সংক্রমণের আশঙ্কাও নেই, এমনটা ভাবলে মারাত্মক ভুল করবেন। যেমন কলকাতা পুরসভার 88 নম্বর ওয়ার্ড। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী টালিগঞ্জ এলাকার এই ওয়ার্ডে কোনো কন্টেনমেন্ট জোন নেই। তবে মঙ্গলবারই সেখানকার এক বাসিন্দার করোনার উপসর্গ মিলেছে, আর তারপরই আরও সতর্ক স্থানীয় প্রশাসন। 88 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভা, যে 88 নম্বর ওয়ার্ড কিন্তু কলকাতা পুলিশের যে তালিকা তাতে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত নয়। কিন্তু আজকে কিছুক্ষণ আগে এখানে একজনের করোনা যে সিমটম সেটি দেখা যায় এবং তারপরে এই মুহূর্তে টালিগঞ্জ থানা পুলিশ দেখতে পাচ্ছি এই যে জায়গা রয়েছে এই জায়গা সম্পূর্ণভাবে ঘিরে দিচ্ছেন। নজর রাখতে হবে, কারণ কমন ল্যাট্রিন তারা ইউজ করে, কোন জায়গায় গিয়েছে সূত্রটাকে, ফলে সতর্কতা তো আমাদের বাড়াতেই হবে। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী করোনা সংক্রমণ সবথেকে বেশি উত্তর কলকাতায়। সেখানে 2 এবং 16 নম্বর ওয়ার্ড ছাড়া প্রায় সব ওয়ার্ডেই কন্টেনমেন্ট জোন রয়েছে। তাই নতুন করে যাতে আর কন্টেনমেন্ট জোনের সংখ্যা না বাড়ে তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন। যেমন কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিথির মোড়, উত্তর 24 পরগনার দিক থেকে কলকাতায় প্রবেশের অন্যতম মূল পথ। মঙ্গলবার সেখানেই নাকা চেকিং করতে দেখা গেল পুলিশকে। প্রায় 80 ফুট চওড়া রাস্তার অর্ধেকই গার্ডরেল দিয়ে ঘিরে চলল তল্লাশি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বাস এবং বিভিন্ন গাড়ি রীতিমতো যানজট তৈরি করেছে। এই যানজট কিন্তু পুলিশ আধিকারিকরাই কিন্তু সিথির মোড়ের যে ক্রসিং সেখানে দাঁড়িয়ে রীতিমতো চিরুনি তল্লাশি শুরু করেছেন। আমার সামনে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক রূপেশ কুমার এবং সিথি থানা, কাশীপুর থানার অফিসিয়ালসরা এসেছেন। প্রত্যেকটা গাড়িতে চিরুনি তল্লাশি চলছে। কোথাও আবার দেখা গেল নিজেদের এলাকাকে বাঁচাতে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাই। এটি উত্তর কলকাতার 16 নম্বর ওয়ার্ডের সাহিত্য পরিষদ স্ট্রিট। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এই ওয়ার্ডও কন্টেনমেন্ট জোন মুক্ত এলাকা। তবে তাতে আশ্বস্ত হতে রাজি নন এলাকাবাসী। নিজেরাই বাঁশ দিয়ে রাস্তা ঘিরে দিয়েছেন। বাইরের কাউকে এতদিন এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। তবে গোল বেঁধেছে সোমবার মদের দোকান খোলার পর। উত্তর কলকাতা 16 নম্বর ওয়ার্ডে সাহিত্য পরিষদ স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছি। এখানকার দেখা যাচ্ছে বেশ কিছু জায়গা গলিগুলোর মুখ এরকম বাঁশ দিয়ে ঘেরা রয়েছে এবং সেখানে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে বাইরে কোনো ব্যক্তি এখানে প্রবেশ করবেন না। কিন্তু এলাকার বাসিন্দাদের কাছে এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, যেহেতু এই এলাকাতে একটি মদের দোকান খোলা হয়েছে এবং তাতে প্রচুর বাইরে থেকে লোক আসে, তার ফলে কিন্তু আতঙ্কটা বাড়াচ্ছে এলাকার বাসিন্দাদের কাছে। ব্যারিকেড করে দিয়েছে পুরো টোটালটাই। এপিসি রোড যে মদের দোকানটা এই খানিকক্ষণ আধ ঘন্টার আগে দেখলাম যে মানে পৃথিবী গোল, ওখানে গোল একটা চাক বসে দাঁড়িয়ে আছে আর লাইন কোথায় গেছে কোনো ঠিক নেই। কে কোথায় আছে, কে কোথার থেকে এসেছে, এটা মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এখন ভয়ঙ্কর ব্যাপার। পাশে এপিসি রোডে খোলা মদের দোকানের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।
ভিড় হচ্ছে, কিন্তু সঠিকভাবে হচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। অ্যাজ পার ডাইরেকশন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে। আগে জায়গায় লোকে দাঁড়িয়ে থাকা, দূরত্ব বজায় রাখা, মাস্ক অবশ্যই পরা, হাত স্যানিটাইজেশন করতেই হচ্ছে। কন্টেনমেন্ট জোন মুক্ত অঞ্চলের মধ্যে রয়েছে ভবানীপুর অঞ্চলের 70 নম্বর ওয়ার্ড। আগে এই অঞ্চলটি কন্টেনমেন্ট জোনের মধ্যে থাকলেও এখন নেই। প্রয়োজন ছাড়া এলাকার কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না। কলকাতা পুরসভা 70 নম্বর ওয়ার্ড, কন্টেনমেন্ট জোনের বাইরে রয়েছে এই ওয়ার্ড। অধিকাংশ রাস্তা এখানে ফাঁকা, অধিকাংশ দোকানও এখানে বন্ধ। এই পরিস্থিতিতে কন্টেনমেন্ট মুক্ত অঞ্চলগুলিতে আরও সতর্কতার কথা বলছেন চিকিৎসকেরা। এই ওয়ার্ডগুলোতে যাদের হয়নি তারা অবভিয়াসলি এখান থেকে এভিডেন্ট যে ওনারা রেস্ট্রিক্টেড লাইফ মানে সোশ্যাল সেগ্রিগেশন ইত্যাদি এগুলো পালন করেছেন। তো দে হ্যাভ টু ডু দ্য রাইট থিং, দে হ্যাভ টু কন্টিনিউ টু ডু দ্য রাইট থিং। কিন্তু অন্য জায়গায় যেখানে কন্টেনমেন্ট এরিয়া সেখানে রেস্ট্রিকশন যেমন লাগু করা হয়েছে সেটা লোককে মানতে হবে। আর মানুষদের একদম বাড়ি থেকে বেরোনোর কথা না, এমনি রাস্তাগুলো সিল করে দেওয়া হয়েছে এবং যারা বেরোবেন একদম অতি প্রয়োজনীয় কারণে যারা বেরোবেন তাদের সম্পূর্ণ সেলফ প্রোটেকশনটা খুব জরুরি। মানে তারা বাড়ি থেকে যখন বেরোবেন এবং বাড়িতে ঢুকবেন এই পুরো পদ্ধতিটা যেন অ্যাবসলিউট স্যানিটাইজেশনের মধ্যে দিয়ে হয়। সব মিলিয়ে সংক্রমণ উদ্বেগের মধ্যে সামান্য আশার আলো দেখা গেলেও আত্মতুষ্টির কোনো জায়গা নেই বলছেন বিশেষজ্ঞরা। পার্থপ্রতিম ঘোষ, মহিষ ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। সত্যি কথা বলতে যতটা উৎসাহ নিয়ে গত সপ্তাহে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা রিপোর্ট আপনাদের সামনে রেখেছিলাম, আজকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে রিপোর্টটা এখন আপনাদের সামনে রাখবো সেটা যথেষ্ট হতাশা সৃষ্টি করেছে। কিন্তু এই রিপোর্ট কতটা বিজ্ঞানসম্মত তারও পর্যালোচনা করব আমরা। তার পাশাপাশি একটি মার্কিন গবেষণা, সেটাও সমান গুরুত্ব দিয়ে দেখাবো আপনাদের। তারপর বিশেষজ্ঞের সঙ্গে কথা বলব। দেখুন, প্রথমে দেশে করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কার্যত প্রতিদিনই রেকর্ড গড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশ জুড়ে করোনা আক্রান্ত হয়েছিলেন 2293 জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশ জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছিল 2487, আর সোমবার তা আরও বেড়ে 24 ঘন্টায় দেশ জুড়ে আক্রান্ত হন 2573 জন। আর মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হয়েছে 3900। একইভাবে শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশ জুড়ে করোনায় মৃত্যু হয়েছিল 71 জনের। রবিবার তা আরও বেড়ে রেকর্ড মৃত্যু হয় 83 জনের। আর সোমবারও গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয় 83 জনের। মঙ্গলবারে মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় 1 লাফে বেড়ে হলো 195। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 47,000, মৃতের সংখ্যা 1600 ছুঁই। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, আগামী দিনে করোনার বিরুদ্ধে আমাদের লড়াই কি আরো কঠিন হয়ে উঠবে? তেমনই অশনি সংকেত দিচ্ছে দুটি রিপোর্ট। কলকাতার কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের গবেষকেরা দাবি করছেন জুনের শেষে ভারতে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছবে। কলকাতার যে প্রতিষ্ঠানে কাজ করে 1930 সালে নোবেল পেয়েছিলেন চন্দ্রশেখর ভেঙ্কট রামন, সেই কলকাতারই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এবার প্রকাশ্যে আনলো করোনা নিয়ে বায়োম্যাথমেটিক্যাল মডেল। আইএসিএস এর গবেষকরা বলছেন যে পরিস্থিতিতে দেশ দাঁড়িয়ে আছে তাতে জুনের তৃতীয় সপ্তাহে করোনা সংক্রমণের সংখ্যা 1.5 লক্ষ ছাড়াবে। এমনকি দেশে যদি লকডাউন না হতো তাহলে সংক্রমণ মে মাসের শেষেই সর্বোচ্চ পৌঁছতো। গবেষকদের সাবধানবাণী, দেশের সংক্রমিত জেলাগুলিতে লকডাউন কড়াভাবে বাস্তবায়িত করলে, রেড এবং গ্রিন জোনের মধ্যে মানুষের যাতায়াত বন্ধ রাখলে এবং পর্যাপ্ত পরিমাণে টেস্ট করলে সংক্রমণের সংখ্যাটি 70,000-এ নেমে আসতে পারে। এখানে কি হয়েছে, যদি লকডাউন একদম না হতো, huge number of people would have been infected because our country is very highly densely populated. এই লকডাউনের পরে যখন আবার মানুষ চলে আসবে, কিন্তু if they start mixing then that would create again new sets of infection. টেস্টিং লাগবে, টেস্টিং এ আমরা অনেক অ্যাসিম্পটোমেটিক কেস আমরা দেখতে হবে। চিকিৎসকদের একাংশ আইএসিএস এর মডেলের দাবিকে উড়িয়ে দিচ্ছেন না। প্রত্যেকেরই ভাবা দরকার, সেটা হচ্ছে আমরা সত্যিই একটা খুব সহজ পরিস্থিতির মধ্যে নেই। আমাদের এখন কিন্তু সত্যি রিল্যাক্স করার মতন, কমপ্লাসেন্সি আসার মতন কোনো জায়গা নেই, যার ফলে দাঁড়িয়ে আমাদের ব্যবস্থাগুলোকে শীত টান টান করে এই পিরিয়ডে মজুত রাখতে হবে। খুব স্ট্রিনজেন্ট লকডাউন ইমপ্লিমেন্ট করতে হবে এবং তার সাথে সাথে টেস্টিং ফেসিলিটি বাড়াতে হবে। তো এটা আমাদের সারা দেশেই করা দরকার এবং তার সাথে সাথে আমাদের রাজ্যেও করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিনেসোটার সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের একদল গবেষক আবার দাবি করছেন এখনই করোনার হাত থেকে মুক্তি নেই।
তারা বলছেন 18 মাস থেকে 2 বছর থাকতে পারে করোনার দাপট। যতক্ষণ না পর্যন্ত 60 থেকে 70% মানুষ সংক্রমিত হচ্ছে ততক্ষণ রেহাই দেবে না কোভিড-19। কি ঘটতে পারে আগামী দিনে তা নিয়ে 3টি সম্ভাব্য তথ্য দিয়েছে গবেষক দলটি। প্রথমত, 2020-র বসন্তে থাবা বসিয়েছে করোনা। গরমকালে সংক্রমণের ক্ষেত্রে ছোট ছোট ধাক্কা দেবে এই ভাইরাস। এই ধারা চলবে 2 বছর পর্যন্ত। 2021-এর কোনো একটা সময়ে কমতে শুরু করবে করোনার দাপট। দ্বিতীয় সম্ভাব্য তথ্য হলো শীতকালে আসবে বড় ধাক্কা। 2021-এ গিয়ে অল্প অল্প সংক্রমণ ঘটাবে। তৃতীয় সম্ভাব্য তথ্যে বলা হচ্ছে বসন্তে প্রথম ধাক্কা দেওয়ার পর অল্প অল্প করে ধীরে ধীরে সংক্রমণ ছড়াবে, তবে কোনো নির্দিষ্ট কাঠামো থাকবে না সেই সংক্রমণের। এই ভাইরাসটা কিন্তু আমাদের প্রতিদিনের সঙ্গী হতে চলেছে। সব স্টাডিতে 1.5 থেকে 2 বছরই বলছে। আমেরিকাতে যদি এটা সত্য হয় তাহলে ভারতবর্ষে এই সত্যটাই কিন্তু প্রতিফলিত হওয়ার কথা। আমরা পৌঁছতে চাইছি এই জায়গায় যে আজকে আমার যদি এই অসুস্থতা হয়, আমি একটা ডাক্তারের কাছে যাব, তিনি পাড়ার একটা ভালো স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক সেন্টারে এই টেস্টটা করতে বলবেন, আমি টেস্টটা করব, টেস্টটা পজিটিভ হলে আমি ওষুধ খাবো। আমাদের করোনার সঙ্গে ঘর সংসারটা তোমাকে করে যেতে হবে। গোটা পৃথিবীর প্ল্যানেটটার 60 থেকে 70% লোক করোনার দ্বারা আক্রান্ত হবেই। সেটা হওয়ার পরেই তোমার হার্ড ইমিউনিটিটা আসবে, ততক্ষণে ভ্যাকসিনও আসবে। ভ্যাকসিন এবং হার্ড ইমিউনিটির যোগফল হচ্ছে করোনা নিয়ন্ত্রণ হবে। আমেরিকাতে থাকা মানে সারা পৃথিবীতে থাকা, ভারতবর্ষে থাকা মানে সারা পৃথিবীতে থাকা। তো সেই দিক থেকে চিন্তা করলে তোমার কিন্তু পুরোপুরি করোনা মুক্তি হবে না। বিশেষজ্ঞরা বলছেন আপাতত সাবধানী পদক্ষেপ হলো কড়া লকডাউন এবং টেস্ট টেস্ট আর টেস্ট, আর সেই সঙ্গে প্রতিষেধকের অপেক্ষা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর অমিতাভ নন্দীর সঙ্গে কথা বলবো এই নিয়ে। ডক্টর নন্দী, মানুষের প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এই করোনা আতঙ্ক থেকে কবে মুক্তি পাবো, নাকি এই মাস্ক এই আতঙ্ক এটা নিয়েই চলতে হবে? যদি চলতে হয় তাহলে কতদিন চলতে হবে? সেখানে আমি পাশাপাশি দুটো প্রতিবেদন রাখলাম। একটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যারা বলছেন যে জুনের মাঝামাঝি পিকে উঠবে, মানে সংক্রমণের সংখ্যা 1.5 লক্ষ ছাড়াবে, এবং আরেকটা মার্কিন গবেষণা যারা বলছে 1.5 থেকে 2 বছরের আগে কোনো রেহাই নেই। 18 মাস থেকে 24 মাস এই করোনা নিয়ে মানুষকে ঘর করতে হবে। ভাইরোলজিস্ট হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে দুটোর তত্ত্ব আমি বললাম, এটা কি বাস্তবসম্মত ডক্টর নন্দী? এই যে তত্ত্বগুলো বলছি আমরা, এখানে আমার ব্যক্তিগত মত, আমি সবকিছু দেখে শুনে মনে হচ্ছে এখন আমরা একটা অদ্ভুত জায়গায় আছি। আমরা হাত পা ছুঁড়ে চলেছি, উদ্দেশ্যবিহীনভাবে হাত পা ছুঁড়ে চলেছি। কোনো ডেফিনাইট কোনো ক্লু নেই। যেটা করছি সেটা থেকে কি পাবো সেটা না জেনেই করে চলেছি, না হিসেব করেই করে চলেছি। আমি এই পরিসংখ্যান ভিত্তিক যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বেস যেটা তৈরি হচ্ছে, এই ডেটা বেসের উপরে বারবার আমি জোর দিয়ে এসেছি। আমাদের ডেটা বেস যদি সলিড সায়েন্টিফিক্যালি রিপ্রোডিউসেবল না হয়, তাহলে এর উপরে ভবিষ্যতের প্রেডিকশন কতখানি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকবে সে ব্যাপারে আমার ব্যক্তিগত যথেষ্ট সন্দেহ আছে। আমি দিনক্ষণ বলবো না, আমি একটা কথাই বলবো যে যেভাবে আমরা চলছি তাতে কিন্তু সংক্রমণের সংখ্যা বাড়বে আমাদের দেশে। এবারে কবে হবে সে আমার বলার ক্ষমতা নেই, কারণ যদি এই ডেটার ওপরে আমি নির্ভর করতে পারতাম, সঠিক নির্ভরতা থাকতো, তাহলে একটা বলা যেত, তা না হলে বলা আমার পক্ষে মুশকিল নয়। দ্বিতীয় যেটা বলছে যে আমেরিকা থেকে যেটা বলেছে, আমি এইটাতে কিন্তু আমার মন বলছে সবকিছু দেখে যে হ্যাঁ এই জিনিসটা তো নতুন। এখন আমাদের এখানে আসার পরে, পৃথিবীতে আসার পরে হিউম্যান মানে যাকে বলে হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ, মানুষ এবং জীবাণু এদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। কোনো জীবাণুই চাইবে না যে তার হোস্টকে মেরে ফেলতে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এটাকে প্রকৃতি বলো, ভগবান বলো, সায়েন্স বলো, যাই বলো, এটা হচ্ছে নিয়ম। কখনোই চাইবে না। দিস ইজ দি রিলেশনশিপ যাকে হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ এবং প্যারাসাইটিজম বলে। তো সেখানে কিন্তু এই যে সম্পর্কটা যেহেতু নতুনে, এ মানে সেই একটা উচ্ছল বালকের মতো, দুষ্টু ছেলের মতো আস্তে 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 শান্ত হবে। যত বয়স বাড়বে তত ও শান্ত হবে। তখন একটা সম্পর্ক গড়ে উঠবে মানুষ এবং ভাইরাসের মধ্যে। তখন এত মারামারি, এত হানাহানি ও করবে না।
কিন্তু একটা নিচু জায়গায় থাকবে যেখানে হবে ছুটছাট, স্পোরাডিক কেসেস যাকে বলে। প্যান্ডেমিক বাদ দিয়ে কখনো কখনো ছুটছাট সমাজে এটা থাকবে এবং আস্তে আস্তে কখনো কখনো ছোট ছোট আউটব্রেকস হবে, নট ইভেন এপিডেমিক্স, কখনো কখনো আউটব্রেকস হতেই পারে। এটা নির্ভর করছে আমাদের শরীরের অ্যান্টিবডি বা ইমিউন রেসপন্স কতখানি হবে তার উপরে বেশ করে এটা সে করবে। এখানে প্রশ্ন সেটা হচ্ছে এর ইমিউন রেসপন্সের চরিত্র আমরা এখনো বুঝে উঠতে পারিনি। কোন রাস্তা দিয়ে ইমিউনিটি বাড়ে আমাদের এবং ইমিউনিটি ডেফিনিশনটা কি? অ্যান্টি কোভিড ইমিউনিটি, এই অ্যান্টি কোভিড ইমিউনিটিটা কি আমরা জানি না। হোয়াট ইজ দি মেকানিজম আমরা এখনো স্টাডি করতে পারিনি। আমি সেই জন্যই বললাম যে আমরা হাত পা ছুঁড়ে চলেছি, শুধু উদ্দেশ্যহীনভাবে হাত পা ছুঁড়ে চলেছি সব ব্যাপারে। আমাদের এখানে এখন যেটা মনে হচ্ছে, আমার মনে হয় যে আমরা কিন্তু একটা আতঙ্কের মধ্যেই রয়েছি। আতঙ্ক কোভিড নিয়ে নয়, কোভিডকে ঘিরে যা কিছু চলছে সেটাতে আতঙ্কে রয়েছি আমরা। আমি বরাবর বলে এসেছি যে নন কোভিড যে পেশেন্টস আমাদের সমাজে রয়েছে, হসপিটালস রয়েছে, হেলথ কেয়ার সিস্টেম রয়েছে, এই জিনিসটা কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ ঘুরে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, প্রচুর কষ্ট ভোগ করছেন। একটা সামান্য জ্বর জারি হলে সব জ্বর কি আর কোভিড? এর মূল কারণ হচ্ছে খালি মুখেই বলা হচ্ছে প্যানিক করবেন না, কিন্তু প্যানিক করবেন না কেন সেটা আমরা এখনো বলে উঠতে পারিনি। আমি কেন বলতে পারবো না যে আমার প্যানিক যে করবেন না, মানুষ ভয় পাচ্ছে, তার পাশের বাড়ি কি ভাইরাসের চরিত্র, এই যে মানুষগুলো মারা যাচ্ছে কি কারণে মারা গেছে আমরা তার সঠিক মূল্যায়ন এখনো করে উঠতে পারিনি। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ডেথ, কেন ডেথ হলো এবং তার কত রকমের ক্লাসিফিকেশন, মানুষকে সেটা মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে মানুষকে। মানুষের সহযোগিতা যদি আমরা পেতে চাই তাহলে মানুষকে নির্ভয় আশ্বাস দিতে গেলে তাকে তো আমায় সবটা এক্সপ্লেন করতে হবে। আমি ধোঁয়াশা রাখছি, আমি আড়াল করে রাখছি, আমি তাদের কাছে কিছু বলছি না, খালি সংখ্যা যাচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে, এটা দিয়ে কোনো কার্যসিদ্ধি হবে না। এবং এই জন্যই কিন্তু আমরা ডেপথে যেতে পারছি না, আমরা টেস্ট বাড়াচ্ছি না। যেটা দরকার, এই যে লকডাউন নিয়ে কথা বলা হচ্ছে, লকডাউনের ভালো দিক খারাপ দিক যেটা বলা হচ্ছে, লকডাউন একটা শুধু সময় কেনার মাত্র উপায় একটা। লকডাউন দিয়ে আর কিছুই না, মানুষ থেকে মানুষের দূরত্ব বাড়ানো। কিন্তু লকডাউন তো চিরস্থায়ী হতে পারে না, আমাদেরকে লকডাউন তুলতেই হবে। এবং লকডাউনের পরে যেটা এই দুটো স্টাডি থেকে যেটা বলছে, লকডাউনের পরে একটা সার্জ মানে হঠাৎ করে বাড়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, ইফ নট মোর দ্যান 100% রয়েছে যে লকডাউন তোলার পরে বাড়বে। আপনারা এটা দেখছেন যে বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা কিভাবে আসছে, কিভাবে তারা চলে যাচ্ছে, সমাজে কিভাবে মিশছে। এবং এর মধ্যেই খবর আসতে শুরু হয়েছে পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে গেছে, সেখানে তার মা মেয়ে অসুস্থ হয়েছে এই করোনা ভাইরাস, সে বাইরে থেকে বাড়ি ফিরেছে, ভাইরাসটাকে নিয়ে বাড়ি ফিরেছে। এ তো কাগজে আমরা দেখছি খবর, ইট ইজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সুতরাং এটা একটা ইনস্ট্যান্স নয়, এইটা কোথায় হচ্ছে আমরা জানতে পারছি না। সেই জন্য যেটা আমার সাজেশন হচ্ছে, এই পুরো ভয়টা কাটানোর জন্য সমাজে চারিদিকে ছড়িয়ে দিতে হবে কোভিডের টেস্ট। আজকে স্টিগমাটাইজ হচ্ছে, মানুষকে অচ্ছুত করে দিচ্ছে, তাকে আসতে দিচ্ছে না, ডাক্তারদের ওপর হামলা, পুলিশদের ওপরে হামলা কেন হবে? কারণ আমরা ভয় পাচ্ছি, কারণ আমরা জানি না। আমায় যদি বলে অচ্ছুত তুমি, আমি সঙ্গে সঙ্গে গেলাম, আমি লালারস বা ব্লাড পরীক্ষা করে দেখিয়ে দিলাম, রিপোর্টটা নিয়ে আমি দেখে দিলাম, দেখো আমার কিছু নেই, বাস ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। এবারে আমাকে জানতে হবে, আমার যে ম্যাপিং করা হচ্ছে শুধু লাল সবুজ অরেঞ্জ ম্যাপ সেভাবে হয় না, ওটা তো প্যাসিভ হচ্ছে। আমি যেটা বারবার জোর দিয়ে আসছি, যে কোনো ডিজিজ কন্ট্রোল, এপিডেমিক কন্ট্রোল করতে গেলে আমাদের প্যাসিভ কেস ডিটেকশনের পরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ কেস ডিটেকশন। তার মানে আমাকে পুরো সমাজে নেমে পড়তে হবে, নেমে পড়ে সেখানে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সমস্ত লোকের টেস্ট করি, আমাকে সেটা জানতে হবে হোয়াট ইজ দি ম্যাগনিটিউড অফ দি প্রবলেম। তবে আমি মানুষকে বলতে পারবো, আশ্বস্ত করতে পারবো, তবে আমি সব মেজার নিতে পারবো, তবে আমি লকডাউনটা কোথা থেকে তুলবো, কোন দিকে ছাড় দেবো, সেটা একদম প্ল্যান করে করতে পারবো। আমি সেখানে হাসপাতালকে কি করব, হসপিটালে ডাক্তাররা নার্সরা প্রতিদিন দেখা যাচ্ছে একটার পর একটা বন্ধ হচ্ছে। একদম ডক্টর নন্দী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর নন্দী পর বলছিলেন আমরা জানতে পারবো, এবং আমরা জানতে পারলে, স্বচ্ছতার সঙ্গে জানতে পারলেই তারপর প্ল্যান অফ অ্যাকশনটা একেবারে ছকে নেওয়া যাবে।
টেস্ট বাড়ানোর ওপর গুরুত্ব দিলেন ডক্টর নন্দী, অস্বচ্ছতা দূর করার দিকে গুরুত্ব দিলেন। আপনারা জানেন আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশে ডক্টর নন্দী বললেন, গত সপ্তাহে সোমবার দেখিয়েছিলাম আমাদের এক সহকর্মীর প্রায় কেস স্টাডি, যে কিভাবে একটা বেডের জন্য ঘুরতে হয়েছে। অন্য যে চিকিৎসা কোভিড ছাড়া, সেই চিকিৎসা কোনো চ্যালেঞ্জের মুখে, সেই চিকিৎসা ততটা হচ্ছে না, এই অভিযোগ প্রতিদিন আসছে আমাদের কাছে। ডক্টর নন্দী যথার্থভাবে সেদিকে তুলে ধরলেন সেই সমস্যার কথা। অপারেটিভ পার্ট ডক্টর নন্দী যেটা বলছেন, সময় লাগবে, সম্পর্ক গড়ে তুলতে হবে এই ভাইরাসের সঙ্গে, এবং কার্যত আমাদের আরও কিছুদিন, বিশেষজ্ঞরা ডক্টর নন্দীও মানছেন যে এই ভাইরাসটির সঙ্গে ঘর করতে হবে। আমি দ্রুত, যেহেতু কয়েকটি বিষয়ে ডক্টর নন্দী তুললেন, সে বিষয়ে কয়েকটা টুইটার পড়ে নেব। টুইট করেছেন লোকেশ ঘোষ, তিনি বলছেন মদের দোকানে ভিড় দেখে মনে হচ্ছে সরকার যেন বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিচ্ছে। পার্থ দত্ত লিখছেন দেশের অর্থনীতি ডুবেছে, চাঙ্গা করার দায়িত্ব এখন মাতালদের ওপর। সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলছেন এবার মনে হয় সত্যি সত্যি অডিটরদের ডাক পড়বে আসল করোনা আক্রান্তদের অনুসন্ধানের জন্য। প্রিয়নীল পাল লিখছেন লকডাউন বাড়িয়ে আলো আঁধারি গাইডলাইন সঙ্গে অনিয়ন্ত্রিত ছাড়, এগুলো করোনা নির্মূল করার কোনো উপায় নয়। তপন কুণ্ডু লিখছেন লকডাউন শিথিল, মদের দোকানে বিশাল লাইন এবং সবশেষে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা, এই তিনটে কারণে ভারতবর্ষের অবস্থা যেন ইটালি বা আমেরিকার মতো না হয়ে যায়। বিশ্বদীপ সোম লিখছেন একটা অনুরোধ প্রশাসনের কাছে, সমস্ত পরিযায়ী শ্রমিক যাতে কোয়ারেন্টিনে থাকেন সেটা নিশ্চিত করুন। অনুভব সামন্ত লিখছেন নতুন কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি দল, তার সঙ্গে সম্পর্কটা এবার সমন্বয়ের হোক, দায় ঠেলাঠেলি আর চাপানুতর যথেষ্ট হয়েছে। আমি এবার আসবো করোনায় ভয় করো না। প্রসেনজিৎ দাসের কথা এবং সুরে শিল্পী শান গেয়েছেন করোনাকে রোখার ক্ষেত্রে যে আত্মবিশ্বাসের কথা বারবার শিল্পীরা বলছেন, সেই আত্মবিশ্বাসের একটা গান। তার সঙ্গে কে গলা মেলাননি? পুলিশ কর্তা, চিকিৎসক, খেলাধুলো, বিনোদন জগতে নানা বিশিষ্টরা গলা মিলিয়েছেন শানের সঙ্গে। করোনায় ভয় করো না। দেখা পাবো ঠিকই, অপেক্ষার আর একটু হাসি ফুটতে যে বাকি, ফিরে আসবে আবার ফেলে আসা সেই দিন, সব চিন্তার অবসানে হবে ইচ্ছের আশা দিন। আমরাই জিতবো আজ, ভয় পেয়ে নেই কাজ, সারা বাংলা আমার একসাথে লড়ছে আজ। আমরাই জিতবো আজ, ভয় পেয়ে নেই কাজ, সারা বাংলা আমার একসাথে লড়ছে আজ। আমরাই জিতবো আজ, ভয় পেয়ে নেই কাজ, সারা বাংলা আমার একসাথে লড়ছে আজ। বন্ধুদের জমবে ভিড়, আকাশ জুড়ে খুশির আবির। বন্ধুদের জমবে ভিড়, আকাশ জুড়ে খুশির আবির। আমার শহর মাতবে উৎসবে, আগের মতো কাছাকাছি, আঙুল তফাৎ দূরে আছি। নতুন সকাল হবে কোনো রবে, ফিরে আসবে আবার ফেলে আসা সেই দিন, সব চিন্তার অবসানে হবে ইচ্ছের আশা দিন। আমরাই জিতবো আজ, ভয় পেয়ে নেই কাজ, সারা বাংলা আমার একসাথে লড়ছে আজ। আমরাই জিতবো আজ, ভয় পেয়ে নেই কাজ, সারা বাংলা আমার একসাথে লড়ছে আজ। আমরাই জিতবো আজ, ভয় পেয়ে নেই কাজ, সারা বাংলা আমার একসাথে লড়ছে আজ।
করোনার কাছে হারবো না, জিতবো আমরা, হার মানবো না।